আচ্ছা, তাহলে এই লেকচার 1 এটা মানে ফাইনাল পরীক্ষার জন্য পড়তে হবে না, এটা বাদ দিলাম। লেকচার 2 যেটা আমরা হচ্ছে বিভিন্ন টাইপের রোড নেটওয়ার্ক সম্পর্কে দেখছিলাম। তো এখানে যে 7 ধরনের রোড নেটওয়ার্ক আছে, এই 7 ধরনের রোড নেটওয়ার্ক ফিগার সহ প্লাস অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, সংক্ষেপে লিখলাম। এই 7 ধরনের রোড নেটওয়ার্কের ছবি সহ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জি পড়তে স্যার। হবে। মানে লেকচার 2 আর হচ্ছে লেকচার 3 পুরাটাই এই 7 ধরনের স্ট্রিট প্যাটার্ন হচ্ছে লেকচার 2 আর লেকচার 3 দুইটা মিলাই ছিল। কাজ করে না কেন? জি নেই স্যার, একটু স্যার। লেকচার 2 আর লেকচার 3 এই দুইটা মিলাই হচ্ছে এই 7 ধরনের স্ট্রিট প্যাটার্ন ছিল। জি লেকচার 2 স্যার। এর পিডিএফ তাতে মনে হয় প্রথম 3টা বা 4টা ছিল, আর বাকিগুলো ছিল লেকচার 3 তে। জি স্যার। লেকচার 1 বাদ দিছি, লেকচার 2 আর লেকচার 3 পুরো তিনটা পড়তে ছিল স্যার। হবে। জি এবং স্যার। কি পড়তে হবে বলে দিছি যে 7 ধরনের স্ট্রিট নেটওয়ার্কের ছবি সহ অ্যাডভান্টেজ, কোনটার কি সুবিধা কোনটার কি অসুবিধা, ঠিক আছে? জি স্যার। জি। এরপর হচ্ছে দাঁড়ান, এগুলো তো ওই ছবিগুলাই স্ট্রিট প্যাটার্নের বিভিন্ন টাইপের ছবি। এই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে এখানে, এগুলো পড়তে হবে সব। তারপর হচ্ছে যে লেকচার 4 ট্রান্সপোর্টেশন প্ল্যানিং প্রসেস, এখানে হচ্ছে জাস্ট মানে একটা জায়গায় ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর প্রসেস 7টা স্টেপ ছিল। এই 7টা স্টেপ হচ্ছে এই যে 7 স্টেপ অফ ট্রান্সপোর্টেশন প্ল্যানিং, ঠিক আছে? কোন একটা ট্রান্সপোর্টেশন ফিচার প্ল্যান করার সময় মানে কি কি ধাপে কাজ করা হয় বা কি কি ধাপে কাজগুলো করবে চিন্তা করা হয়, এই 7টা স্টেপ মানে জাস্ট পড়লেই হবে এখান থেকে। এই উপরের কথাবার্তা, এই যে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং প্রসেস, এই যে রেড বক্স করা যে কথাবার্তাগুলো আছে এগুলা দরকার নাই, মানে এগুলা বাংলা কথাবার্তা। যে জাস্ট 7টা স্টেপ গুলো একটু মনে রাখলেই হবে, যে 7 স্টেপ অফ ট্রান্সপোর্টেশন প্ল্যানিং, ঠিক আছে? তারপর প্রবলেম ডেফিনেশন, মানে ট্রান্সপোর্টেশনের প্রবলেম বলতে কি বোঝায়, আইডেন্টিফিকেশন অফ নিডস, সলিউশন জেনারেশন এন্ড অ্যানালাইসিস, এই জিনিসগুলা একটু দেখেন। তারপর হচ্ছে আমাদের লেকচার 4 শেষ। লেকচার 4 থেকে ওই যে 7 স্টেপ অফ ট্রান্সপোর্টেশন প্ল্যানিং আমি লিখি। লেকচার 2 আর 3 থেকে তো হচ্ছে ওই 7টা টাইপের স্ট্রিট নেটওয়ার্কের ছবি সহ অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। আর লেকচার 4 থেকে হচ্ছে ওই যে 7 স্টেপ অফ ট্রান্সপোর্টেশন প্ল্যানিং, আর হচ্ছে প্লাস কি পড়তে হবে বললাম, ওই যে প্রবলেম কি, প্রবলেম আইডেন্টিফিকেশন, এই হাবিজাবি যেগুলো আছে, এই যে যেগুলা উপরে কতগুলা পয়েন্ট দাগাই দিছি, এই পয়েন্ট গুলা পড়তে হবে, ঠিক আছে? এই যে প্রবলেম আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন অফ নিডস, সলিউশন জেনারেশন অ্যানালাইসিস, এগুলো জাস্ট দেখেন একবার, ঠিক আছে? একবার চোখ বোলাইন এগুলোতে। আচ্ছা, এরপর হচ্ছে ট্রাভেল ডিমান্ড মডেলিং চ্যাপ্টার 5 এ। এইটা হচ্ছে সবচাইতে আমাদের মানে বেশি পড়ালেখা করছি মনে হয় আমরা এগুলো নিয়ে, ট্রাভেল ডিমান্ড মডেলিং নিয়ে। তো ট্রান্সপোর্টেশনের মডেলিং বলতে কি বোঝায়, তারপরে ট্রান্সপোর্টের ডিমান্ড কি, সাপ্লাই কি, একটা ডিমান্ড সাপ্লাই কার্ভ দেখছিলাম আমরা। ঠিক আছে, ট্রান্সপোর্টেশনের ডিমান্ড বলতে কি বোঝায়, সাপ্লাই বলতে কি বোঝায়। তারপর হচ্ছে একটা ডিমান্ড সাপ্লাই কার্ভ ছিল, এই যে ডিমান্ড সাপ্লাই কার্ভ, এই কার্ভটার কিছু কথাবার্তা ছিল এখানে। এগুলা আপনারা আপনাদের ভাষায় মানে ঠিক জিনিস লিখলেই হবে একদম, এখানে যেভাবে লিখছে মুখস্থ করে লেখার দরকার নাই, জাস্ট মেইন জিনিস বুঝা লিখবেন, আন্দাজে কিছু লিখবেন না। তারপর ট্রাভেল ডিমান্ড মডেলিং বলতে কি বুঝি আমরা, ঠিক আছে? এই ট্রাভেল ডিমান্ড মডেলিং। তারপর হচ্ছে এই যে একটা ফ্লো চার্টের মতো ছিল, যে 4টা স্টেপ, ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মডাল স্প্লিট, ট্রিপ অ্যাসাইনমেন্ট। তারপর আমরা এরকম আমরা ম্যাট্রিক্স বানিয়ে নেই, যদিও আমরা হচ্ছে এই অরিজিন ডেস্টিনেশন ম্যাট্রিক্স বানাইছি হচ্ছে ইয়াতে ট্রিপ ডিস্ট্রিবিউশনে বানাইছিলাম মনে হয়। যাই হোক, তো এই ফ্লো চার্টটা দেখবেন। তারপর হচ্ছে
এখানে এই কথাবার্তাগুলো পড়ার দরকার নেই, এগুলো সব থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলো আমরা ইউজ করে ম্যাথ করছি, এগুলা বাদ। ঠিক আছে, এই কথাবার্তা পড়তে হবে না, বাদ। মেইনলি হচ্ছে এখান থেকে এই লেকচার 5 থেকে হচ্ছে পড়বেন যে মানে ট্রাভেল ডিমান্ড বলতে কি বোঝায়। আমি একটু লেখা দিই তাহলে। লেকচার 5 থেকে হচ্ছে বেসিক্যালি পড়বেন যে ট্রান্সপোর্ট মডেলিং কি, এটা কি জিনিস, তারপর ট্রান্সপোর্টেশনের ডিমান্ড কি জিনিস, সাপ্লাই কি জিনিস, তারপর হচ্ছে ওই যে ডিমান্ড সাপ্লাই যে গ্রাফটা আছে ওই গ্রাফটা পড়বেন। তারপরে ট্রাভেল ডিমান্ড মডেলিং বলতে আমরা কি বুঝি, এরপরে পড়বেন হচ্ছে ওই যে ফ্লো চার্টটা 4 স্টেপ, মানে 4টা স্টেপ, যে ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মোডাল স্প্লিট, ট্রিপ অ্যাসাইনমেন্ট। তো এই ফ্লো চার্টটা দেখবেন একটু। ঠিক আছে, এই এই কয়েকটা জিনিস এখান থেকে। আর লাস্টে কিছু কি ছিল, আর লাস্টে মনে হয় না কিছু ছিল, তারা তো দেখি। লাস্টে এটা তো বাদ দিলাম, আর কিছু নাই লাস্টে। এই হচ্ছে আমাদের লেকচার 5। আচ্ছা, এইগুলা পড়তে হবে না, এগুলা আমরা দেখি নাই, এগুলা বাদ। আমাদের এরপর হচ্ছে লেকচার 6, ডাটা কালেকশন। এখান থেকে থিওরিটিক্যাল অনেক কিছু আসতে পারে, যে এই ওভারভিউটা একটু পড়বেন ভালো মতো, মানে দেখবেন আর কি। তারপর হচ্ছে সার্ভে ডিজাইন, কিভাবে হচ্ছে এই ট্রাভেল ডিমান্ড অ্যানালাইসিস করার জন্য আমরা যে সার্ভে করব, যে সার্ভেটা মানে কিভাবে ডিজাইন করব, তারপর কি কি ইনফরমেশন লাগবে আমাদের, এই সোশিও ইকোনমিক ডাটা, ট্রাভেল সার্ভে, এগুলো সব পড়তে হবে একটু ভালো মতো, কারণ এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে অনেক কিছু। তো কিভাবে একটা স্টাডি এরিয়াকে অনেকগুলো জোনে ভাগ করতে হয়, এক্সটার্নাল কর্ডন লাইন কি, ইন্টারনাল কর্ডন লাইন কি জিনিস, এগুলা পরীক্ষাতে আসতে পারে, ছোট ছোট কোশ্চেন। ল্যান্ড ইউজ ইনভেন্টরি, নেটওয়ার্ক ডাটা, এখান থেকে স্টাডি এরিয়া। তারপর হচ্ছে জোনিং, কিভাবে জোনে ভাগ করতে হয়, একটা জোনের একটা সেন্ট্রয়েড থাকে, জোনগুলোকে টিএজেড, ট্রাফিক অ্যানালাইসিস জোন বলে। ঠিক আছে, তারপর জোনিং করার সময় কিছু জিনিস মাথায় রাখতে হয়। ফিউ গাইডলাইন আর গিভেন বিলো ফর সিলেক্টিং জোনস। জোন সিলেক্ট করার সময় কি কি মাথায় রাখতে হয়, এই জিনিসগুলো দেখবেন। এই যে 4টা পয়েন্ট ছিল, এই 4টা পয়েন্ট দেখবেন যে জোন সিলেক্ট করার সময় কি কি মাথায় রাখতে হয়। তারপর হচ্ছে নেটওয়ার্ক, এটা কি পড়ছিলাম আমরা? আহ এটা তো মনে হয় পড়ি নাই, দাঁড়ান। আচ্ছা, ট্রান্সপোর্ট নেটওয়ার্ক কনসিস্ট অফ রোড, জাংশন, বাস স্টপ। হ্যাঁ, এটা পড়ছিলাম যে ট্রান্সপোর্টেশনের নেটওয়ার্ক বলতে আসলে কি কি বোঝায়। এই যে আমাদের রোড, তারপর জাংশন, বাস স্টপ, রেলওয়ে, এগুলো হচ্ছে সবকিছু মিলে একটা ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক। এই প্যারাটা একটু পড়েন। তারপর হাউস হোল্ড ডাটা বলতে আমরা কি বুঝি, বা হাউস হোল্ড ডাটার মধ্যে আসলে কি কি টাইপের ডাটা পড়ে। ঠিক আছে, তারপর কোয়েশ্চেনের ডিজাইন করার সময় হচ্ছে হাউস হোল্ড ক্যারেক্টারিস্টিক্স এর কি কি পয়েন্ট থাকতে হবে, পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স এর কি কি পয়েন্ট থাকতে হবে, ট্রিপ ডাটার কি কি পয়েন্ট থাকতে হবে, বা কি কি ইনফরমেশন থাকতে হবে এগুলোর আন্ডারে, এই জিনিসগুলো পড়বেন। তারপরে সার্ভে অ্যাডমিনিস্ট্রেশন, সার্ভে কিভাবে করে, একটা হচ্ছে টেলিফোনের মাধ্যমে করে, একটা হচ্ছে মেইল ব্যাক, মানে আপনি একটা মেসেজ পাঠাবেন, আপনার আবার ফিরতি মেসেজ পাঠাবে, ফেস টু ফেস, সামনাসামনি ইন্টারভিউ নিতে হয়। এই জিনিসগুলা জাস্ট গল্পের মতো পড়বেন, এগুলা পরীক্ষাতে আসলে নিজের মতো করে পয়েন্ট গুলা ঠিক রেখে লিখবেন, কিন্তু উল্টাপাল্টা আন্দাজে কিছু লিখবেন না। তারপর ডাটা প্রিপারেশন, আপনি ডাটা পাওয়ার পরে ডাটা কারেকশন করতে হবে। হাউস হোল্ড সাইজ কারেকশন ছিল, বিভিন্ন টাইপের কারেকশন অ্যাপ্লাই করতে হয় ডাটার উপরে। তারপর সোশিও ডেমোগ্রাফিক কারেকশন, এই জিনিসগুলো পড়বেন। মানে মূলত এই লেকচার 6টা হচ্ছে পুরোটাই থিওরি, এবং এখান থেকে ছোট ছোট থিওরি আসতে পারে। তারপর নন রেসপন্স কারেকশন, নন রিপোর্টেড ট্রিপ কারেকশন, এগুলো পড়ছিলাম আমরা। তারপর স্যাম্পল এক্সপানশন, আপনি স্যাম্পল সাইজ অল্প পাইছেন, আপনার লাগবে মনে করেন 500 ডাটা, আপনি পাইছেন 50টা ডাটা বা 100টা ডাটা, আপনি কিভাবে একটা স্মল ডাটা সেটকে লার্জ ডাটা সেটে কনভার্ট করবেন, তো এই স্যাম্পল কিভাবে এক্সপান্ড করবেন। তো এই জিনিসটা আমরা দেখছিলাম একটা সূত্রের সাহায্যে, কেমন জানি আমরা এক্সপান্ড করে ফেলছিলাম। এই যে এফ ইজ ইকুয়াল টু কি জানি ছিল, ভুলে গেছি, দাঁড়ান। আই মাইনাস এ না কি জানি, এই যে f is equal to a divided by b minus d। এখানে b হচ্ছে কি, দ্য টোটাল নাম্বার অফ অ্যাড্রেস, মানে যতগুলা ঠিকানা
আপনি যাবেন চিন্তা করছিলেন। তারপর ডি ইজ দ্য নাম্বার অফ স্যাম্পল ওয়্যার নো রেসপন্স। মনে করেন আপনি 500টা বাসায় যাবেন চিন্তা করছেন, তাহলে বির মান হচ্ছে 500। তো 500টা বাসার মধ্যে 200 জন আপনার সাথে মানে কথাবার্তা বলে নাই, অথবা 200 জনের বাসায় গিয়ে আপনি কাউকে পান নাই, তাহলে ডি হচ্ছে কত? 200। আর এ ইজ দ্য টোটাল নাম্বার অফ হাউসহোল্ড ইন দ্য অরিজিনাল পপুলেশন লিস্ট। এ হচ্ছে আপনি অ্যাকচুয়ালি যতগুলো থেকে ডাটা পাইছেন। তো এরকম ছোট্ট একটা সূত্র দিয়ে কিভাবে স্যাম্পল এক্সপান্ড করতে হয়, এরকম মানে ছোট টাইপের ম্যাথ আসতে পারে বা থিওরি আসতে পারে যে কিভাবে স্যাম্পল এক্সপান্ড করবা, তখন এই ইকুয়েশনটা লিখে কোনটা কি বলে দিতে হবে। তারপর ভ্যালিডেশন অফ রেজাল্ট, আপনি যে আনসারটা পাইছেন ওটা ভ্যালিড নাকি ভ্যালিড না, বা কিভাবে ভ্যালিড করবেন, এই প্যারাটা আমরা দেখছিলাম। তারপর হচ্ছে আদার সার্ভে, কি কি অরিজিন ডেস্টিনেশন সার্ভে, রোড সাইড সার্ভে, আদার টাইপের সার্ভে গুলো আমরা দেখছিলাম। মানে এই লেকচার 6 পুরোটাই আমরা পড়ছিলাম, মানে জাস্ট এটা থেকে পুরোটাই আমরা থিওরি গুলো কভার করছিলাম। এখান থেকে এই যে কর্ডন এন্ড স্ক্রিন লাইন সার্ভে, কর্ডন লাইন কি জিনিস, স্ক্রিন লাইন কি জিনিস, এগুলা ছোট টাইপের কোশ্চেন হিসেবে আসতে পারে। বা কর্ডন লাইন সার্ভে বলতে কি বোঝায়, স্ক্রিন লাইন সার্ভে বলতে কি বোঝায়, এগুলা আসতে পারে পরীক্ষাতে। এগুলো আচ্ছা, এই এই ছিল আমাদের লেকচার 6। মানে এখান থেকে সবই থিওরি গুলো পড়তে হবে ভালো মতো। লেকচার 7 হচ্ছে আমরা ট্রিপ জেনারেশন। ট্রিপ জেনারেশনে এই টাইপস অফ ট্রিপ, কোনটা হচ্ছে হোম বেস ট্রিপ, কোনটা হচ্ছে নন হোম বেস ট্রিপ, এই সংজ্ঞাগুলো পড়বেন এখান থেকে। এই সংজ্ঞাগুলো এখানে আছে, ঠিক আছে? মনে আছে আশা করি আপনাদের, যে যদি একটা ট্রিপের 2 মাথায় হোম হয়, মানে বাসার থেকে সে অফিসে গিয়ে আবার বাসায় ফেরত আসবে, তাহলে এটা হচ্ছে হোম বেস ট্রিপ। এই ট্রিপ টাইপ, এই ছবিগুলা প্লাস এই হোম বেসড আর নন হোম বেসড এর ডেফিনেশন, এগুলা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে থিওরির জন্য। তারপর ফ্যাক্টরস ইফেক্টিং ট্রিপ জেনারেশন, মানে ট্রিপ জেনারেশন কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এই ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট, পড়তে হবে ভালো মতো। তারপর গ্রোথ ফ্যাক্টর মডেলিং। তো গ্রোথ ফ্যাক্টর মডেলিং এর আসলে থিওরি পড়ার দরকার নাই, আমরা গ্রোথ ফ্যাক্টর মডেলিং এর ম্যাথ করছিলাম, ম্যাথটা দেখলেই হবে, ঠিক আছে? এখানে থিওরি পড়তে হবে না। গ্রোথ ফ্যাক্টর মডেলিং থেকে কি দেখবেন? শুধু হচ্ছে ম্যাথ দেখবেন, ম্যাথ। আমরা ছোট একটা ম্যাথ দেখছিলাম মনে হয় গ্রোথ ফ্যাক্টর মডেলিং এর। আর হচ্ছে এই যে ছোট একটা ম্যাথ দেখছিলাম, এরপর রিগ্রেশনের মনে হয় আমরা কিছু ম্যাথ দেখছিলাম। এই যে রিগ্রেশন মেথডের ম্যাথ গুলো দেখছিলাম। একটা অ্যাসাইনমেন্ট ছিল আপনাদের, 3টা ম্যাথ আপনারা করে সাবমিট করছিলেন। তো রিগ্রেশন থেকে ম্যাথ আসলে ওই টাইপেরই ম্যাথ আসবে, আপনারা যেভাবে অ্যাসাইনমেন্ট জমা দিছিলেন বা এখানে যেভাবে করা আছে সেম, ঠিক আছে? মানে বেসিক্যালি ট্রিপ জেনারেশন থেকে হচ্ছে তাহলে আপনার কি কি পড়তে হবে? ট্রিপ জেনারেশন থেকে পড়তে হবে হচ্ছে 1 নম্বরে পড়তে হবে আপনার হোম বেস ট্রিপ কি জিনিস, তারপর হচ্ছে নন হোম বেস ট্রিপ কি জিনিস, তারপর হচ্ছে 3 নম্বরে আমরা ট্রিপ জেনারেশনের কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ট্রিপ জেনারেশন ফ্যাক্টরস ইফেক্টিং ট্রিপ জেনারেশন, ঠিক আছে? আর হচ্ছে আপনার 4 নম্বরে পড়তে হবে ওই গ্রোথ ফ্যাক্টরের ম্যাথ। আর 5 নম্বরে হচ্ছে কি রিগ্রেশনের ম্যাথ। এই চ্যাপ্টার মানে কত লেকচার 7 থেকে হচ্ছে ট্রিপ জেনারেশন থেকে এই জিনিসগুলোই পড়বেন, ঠিক আছে? তো আশা করি কোনো সমস্যা নাই এতক্ষণ পর্যন্ত। লেকচার 8 ট্রিপ ডিস্ট্রিবিউশন। ট্রিপ ডিস্ট্রিবিউশনে হচ্ছে কোনো সংজ্ঞা পড়তে হবে না, কোনো থিওরি পড়তে হবে না। এখান থেকে হচ্ছে 2 ধরনের ম্যাথ করছিলাম আমরা। আচ্ছা, এখান থেকে এই যে জেনারেলাইজড কস্ট, এই যে কস্ট ফাংশন বা ইউটিলিটি ফাংশন যেটা ছিল, এটা কি জিনিস আর এটা মানে কোন টার্মটা আসলে কি বোঝায়, এই টিআইজেড টু দি পাওয়ার ভি কি জিনিস, কোনটা ওয়েটিং টাইম, কোনটা ট্রাভেল টাইম, কোনটা ওয়াকিং টাইম, কোনটা কমফোর্টের জন্য ফ্যাক্টর, এই জিনিসটা একটু একটু মানে থিওরিটা পড়লেন, এখান থেকে ছোট থিওরি আসতে পারে। অথবা বলতে পারি যে কস্ট ফাংশনটা লিখো, তখন এই ফাংশনটা লিখে এখানে কোন মানে টার্মটা আসলে কি, এই যে আপনার A1 A2 এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো তো কোএফিসিয়েন্ট, বাট টিআই জে টু দি পাওয়ার ভি হচ্ছে ভেহিকল ট্রাভেল টাইম, ডব্লিউ মানে টিআই জে টু দি পাওয়ার ডব্লিউ হচ্ছে ওয়াকিং টাইম, টিআই জে টু দি পাওয়ার টি কি ছিল মনে নাই, ভুলে গেছি, ওয়েটিং টাইম ছিল। তারপর টি এন আই জেড এটা কি জিনিস জানি না, এফ আই জে কি ছিল, এফ আই জে এখানে সব লেখা আছে, ফেয়ার মানে কত খরচ। আর A6 সাই জে, সাই হচ্ছে কি পার্কিং কস্ট। আর এখানে একটা সিগমা, সিগমাটা কি জিনিস,
প্যারামিটার রিপ্রেজেন্টিং কমফোর্ট এন্ড কনভেনিয়েন্স, মানে এই ইকুয়েশনটা লিখে যদি বলি যে কস্ট ফাংশন, জেনারেলাইজড কস্ট ফাংশন, ঠিক আছে, যদি বলা হয় যে রাইট ডাউন দা জেনারেলাইজড কস্ট ফাংশন ফর ট্রিপ ডিস্ট্রিবিউশন, তো ট্রিপ ডিস্ট্রিবিউশনের জন্য জেনারেলাইজড কস্ট ফাংশন লিখতে বললে এই ইকুয়েশনটা লিখে এখানে কোনটা কি জিনিস লিখে দিলেই আপনি নাম্বার পেয়ে যাবেন, আর তেমন কোনো থিওরি লিখতে হবে না আপনার। তারপর আমরা দুই ধরনের ম্যাথ দেখছিলাম এখানে, গ্রোথ ফ্যাক্টরের ম্যাথ আর হচ্ছে গ্র্যাভিটি মডেলের ম্যাথ। এই দুই ধরনের ম্যাথই করতে হবে, দুই ধরনের ম্যাথই ইম্পর্টেন্ট। গ্র্যাভিটির মধ্যে মনে হয় আমরা বাট দুই টাইপ দেখছিলাম, দাঁড়ান ভুলে গেছি আমি। গ্রোথ ফ্যাক্টরের ম্যাথ দেখছিলাম, হ্যাঁ, সিঙ্গলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর, ডাবলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর। আমরা গ্রোথ ফ্যাক্টরের মধ্যে দুই ধরনের ম্যাথ দেখছিলাম, এই দুই ধরনের ম্যাথই দেখতে হবে। অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশন অফ গ্রোথ ফ্যাক্টর মডেল পড়তে হবে। গ্রোথ ফ্যাক্টর মডেলের স্যার সব তো দিয়ে দিয়েছেন স্যার। কই সব দিতেছি আমি তো, থিওরি কোনো ফালতু থিওরি দিচ্ছি না, সব তো অনেক ফালতু থিওরি বাদ দিয়ে দিচ্ছি। ম্যাথ তো করতেই হবে, আমি ম্যাথ বাদ দিতে পারবো বলেন? না স্যার, ম্যাথের কথা বলিনি স্যার, ম্যাথটা করতে স্যার ভালো স্যার। এই ম্যাথের সাথে ছোট ছোট থিওরি, এই যে গ্রোথ ফ্যাক্টরের কি কি সুবিধা আর অসুবিধা এটা পড়বেন। সিঙ্গলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেল, ডাবলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেল দুই ধরনের ছিল, আর এই গ্র্যাভিটি মডেলের ম্যাথ ছিল, এই গ্র্যাভিটি মডেলের ম্যাথ করতে হবে। স্যার আর কি না স্যার। ঠিক আছে, এই ছিল আমাদের লেকচার 8। স্যার আরো আছে। হ্যাঁ, আমাদের 12 পর্যন্ত ছিল লেকচার। ঠিক আছে, তো এই ম্যাথ গুলা ভালো মতো করবেন। পরীক্ষাতে মোটামুটি অর্ধেকের মতো হয়তো ম্যাথ থাকতে পারে। তো এই গ্র্যাভিটি মডেলের ম্যাথ আসতে লাস্টে গিয়ে আবার এই যে একটা চেক দেওয়া লাগে, এই যে মনে রাখছেন, আবার লাস্টে একটা চেক দিতে হয় যে এরর চেক, কত পার্সেন্ট এরর আসছে। সামেশন অফ ওআই মাইনাস, মানে ও জে মাইনাস ওআই প্লাস সামেশন অফ ডিআই মাইনাস ডিজে, এই টাইপের কিছু একটা ছিল মনে ইকুয়েশনটা। ঠিক আছে, তো এগুলা ভালো মতো দেখতে হবে আপনাদের। আচ্ছা, তারপর লেকচার 8 গেল। লেকচার 9 থেকে হচ্ছে আপনাদের এই গ্র্যাভিটি মডেলের একটা অ্যাসাইনমেন্টও ছিল বোধহয়, ছিল না? না সরি, গ্র্যাভিটি মডেল না, মডেল স্পিডের একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম, সেকেন্ড অ্যাসাইনমেন্টটা। জি স্যার, মডেল। আচ্ছা, জি তো স্যার। এই মোড চয়েসে হচ্ছে মানে এই জিনিসটা পড়ার দরকার নেই, কারণ মোড চয়েস বলতে কি বুঝি যদি জিজ্ঞেস করি আপনারা বাংলায় বলতে পারবেন যে আসলে আমি অ্যাজ এ ট্রান্সপোর্টেশন মোড হিসেবে কোনটা বাইছা নিব, এটাই বুঝি। তো এটা পড়ার দরকার নেই। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং চয়েস অফ মোড, মানে মুড চয়েস কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এই ফ্যাক্টরগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যারা ট্রান্সপোর্টেশন নিয়ে থিসিস করবেন, কেউ যদি এই মোড চয়েস নিয়ে থিসিস করেন, দেখবেন যে এই ফ্যাক্টরগুলো নিয়ে কাজ করা লাগবে। তো এই ফ্যাক্টরগুলো খুবই ইম্পর্টেন্ট, যে ক্যারেক্টারিস্টিক্স অফ দা জার্নি, ক্যারেক্টারিস্টিক্স অফ দা ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, এই থিওরিগুলো পড়তে হবে। ঠিক আছে, কোয়ালিটি ফ্যাক্টর, কমফোর্ট, রিলায়েবিলিটি, প্রোটেকশন এন্ড সিকিউরিটি, এগুলো পড়তে হবে। আচ্ছা, এরপর হচ্ছে টাইপস অফ মডেল, স্প্লিট মডেল, ট্রিপ এন্ড। আমরা এই টাইপ গুলো পড়তে হবে না, ঠিক আছে, টাইপ গুলো বাদ দিলাম, কারণ আমরা টাইপ গুলো এরকম মানে ডিটেলস পড়ি নেই, তো এই জন্য টাইপ গুলো বাদ দিলাম। টাইপ গুলো পড়ার দরকার নেই। জাস্ট এখান থেকে হচ্ছে আমরা টম্বো করছিলাম, ইউটিলিটি ফাংশন দিয়ে প্রবাবিলিটি বের করছিলাম, মনে হয় যে বাসে ট্রাভেল করার প্রবাবিলিটি কত, ওই যে আচ্ছা, এই অ্যাগ্রিগেট মডেল কি জিনিস আর ডিসএগ্রিগেট মডেল কি জিনিস, এই সংজ্ঞাটা পড়বেন খুব ভালো মতো। হোয়াট ইজ অ্যাগ্রিগেট মডেল এন্ড হোয়াট ইজ ডিসএগ্রিগেট মডেল, এটা পরীক্ষাতে আসতে পারে। মনে করেন 90% এটা পরীক্ষাতে আমি দিব যে হোয়াট ইজ অ্যাগ্রিগেট মডেল এন্ড হোয়াট ইজ ডিসএগ্রিগেট মডেল। ঠিক আছে, কোশ্চেন আউট করে দিলাম যে এটা পরীক্ষাতে কোশ্চেনটা দিব। এখানে যদিও 1 বা 2 লাইনের সংজ্ঞা লেখা আছে, বাট আপনারা একটু গুগলে সার্চ টার্চ দিয়ে যে অ্যাগ্রিগেট মডেল বলতে আসলে আমরা কি বুঝি আর ডিসএগ্রিগেট মডেল বলতে আমরা আসলে কি বুঝি, এটা একটু বোঝার চেষ্টা করবেন। বাট বেসিক পার্থক্যটা হচ্ছে একটু বইলা দিই, যে সম্ভবত আমি নিজেও বইলা গেছি আসলে কোনটা কি, বাট আমার যতটুকু মনে আছে যে অ্যাগ্রিগেট মডেলটা হচ্ছে এরকম যে আপনি মনে করেন একটা জায়গায় 500টা অ্যাক্সিডেন্ট হয়েছে, সবগুলো অ্যাক্সিডেন্ট কনসিডার করে আপনি যদি একটা মডেল দাঁড়া করান, তাহলে হচ্ছে ওইটাকে বলা হচ্ছে অ্যাগ্রিগেট মডেল। আর ডিসএগ্রিগেট মডেল হচ্ছে আপনি যদি ইন্ডিভিজুয়ালি এক একটা অ্যাক্সিডেন্ট এক একটা মানে আলাদা আলাদা চিন্তা করেন, মানে সবগুলোকে কম্বাইন না করে, মানে মনে করেন যে 500টা অ্যাক্সিডেন্টের ডাটা আপনি আলাদা আলাদা চিন্তা করতেছেন, তখন এটাকে বলা হচ্ছে ডিসএগ্রিগেট মডেল। তারপরে একটু গুগলে সার্চ দিয়ে সংজ্ঞাটা ভালো মতো দেখবেন। বাইনারি লজিক মডেল কি জিনিস, এটা থিওরি পড়তে হবে। এই বাইনারি লজিক মডেল, এটা থিওরি খুব ভালো মতো পড়বেন, এখান থেকে আমি কোশ্চেন দিব, থিওরি খুব ভালো মতো পড়তে হবে। যে এই বাইনারি লজিক মডেলের কাহিনী, কারণ ওই একই কথা, যারা ট্রান্সপোর্টেশন নিয়ে থিসিস করবেন তাদের হচ্ছে স্যার ওখানে একটা 7 স্টার লিখে দেন। আরে বাইরে ভাই, একটু আস্তে, একটু আস্তে, আমি ভয় পেয়ে গেছি হঠাৎ করে, এমনি চিল্লাই উঠছেন আপনি।
ঠিক আছে, এই যে কন্ডিশন গুলা, যে কোন কন্ডিশন ফুলফিল করলে কোন মোড চুজ করবে, তারপর এই ইকুয়েশনটা, এই বাইনারি লজিক মডেলের এই ইকুয়েশন তো আপনার জানতেই হবে, কারণ একটা অঙ্ক করছিলাম আমরা, এই অঙ্কটা করতে হলে কিছু জানতে হবে। এখানে 7 স্টার দিয়ে দিব না, দাঁড়ান, ঠিক আছে 7 স্টার দিয়ে দিই। আসিফ 6টা দিলাম, আপনার রোল 6, তো 6টা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে একটা ম্যাথ ছিল, আম, এই যে হ্যাঁ, এই যে ম্যাথটা আপনারা অ্যাসাইনমেন্টও জমা দিছেন। এই কস্ট ফাংশনের বিভিন্ন জিনিসের মান টান দেয়া ছিল, এই মানগুলা ইউজ করে হচ্ছে আপনি ট্রাভেল মোড হিসেবে কোনটা চয়েস করবেন, প্লাস হচ্ছে আপনার কত ভাড়া পাবেন আপনি দিন শেষে, কোন মোড থেকে মানে কোন মোডটা ইন্ট্রোডিউস করলে আপনি কোনটা থেকে সবচেয়ে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ফেয়ার কালেক্ট করতে পারবেন, এরকম একটা অ্যাসাইনমেন্ট আপনারা জমা দিছিলেন, ওই ম্যাথটা করতে হবে। আর মাল্টিনোমিয়াল লজিক মডেলের একটা অঙ্ক করছিলাম আমরা, ঠিক আছে। সহজ কথা হচ্ছে বাইনারি লজিক মডেল হচ্ছে যেখানে আপনার আউটকাম দুইটা, আপনি হয় বাস ইউজ করবেন নাহলে কার ইউজ করবেন, এই দুটোর মধ্যে আপনি কম্পেয়ার করতেছেন। আর মাল্টিনোমিয়াল লজিক মডেল কি ছিল, যেখানে আপনার অপশন দুইয়ের বেশি, কার, বাস, মানে অটো রিক্সা বা সাইকেল, এই তিনটার মধ্যে আপনি যখন কম্পেয়ার করতেছিলেন তখন এটা মাল্টিনোমিয়াল লজিক মডেলে যাওয়া লাগছিল। তো মাল্টিনোমিয়াল লজিক মডেলের একটা ম্যাথ করছিলাম, বাইনোমিয়াল মানে আপনার বাইনারি লজিক মডেলের একটা, বাইনোমিয়াল লজিক মডেলের একটা অঙ্ক করছিলাম। এই দুই ধরনের লজিক মডেলের দুইটা অঙ্ক করতে হবে পরীক্ষার জন্য, ঠিক আছে। এই গেল। আর হচ্ছে আপনাদের লেকচার 10, এখান থেকে হচ্ছে দুইটা, একটু দাঁড়ান জুম আউট করি। এখান থেকে হচ্ছে তো এখান থেকে বেশি থিওরি দিব না, এখান থেকে হচ্ছে আমরা ম্যাথ করছিলাম মনে হয়, আহ, আর হচ্ছে আপনার এখান থেকে কি পড়ছিলাম, ফাইনাল স্টেপ ট্রেডিশনাল ডিটারমিন রিকোয়ার্স ফলোইং এই যে এখানে হচ্ছে এই গ্রাফটার কিছু একটা কাহিনী ছিল বোধহয়, যে টাইম অন রোড ডিভাইডেড বাই টাইম অন রোড বি, ট্রাভেল টাইম রেশিও বাইর করার জন্য এই গ্রাফটা কাজে লাগে। এই গ্রাফটা মানে এই গ্রাফটা অত একটা ইম্পর্টেন্ট না মেইন পরীক্ষার জন্য, ঠিক আছে, এটা চাইলে বাদ দিতে পারেন। এখান থেকে থিওরি রাখবো। স্যার না না এই ওয়ার্ড্রোপের দুইটা প্রিন্সিপাল পড়েন, ঠিক আছে, নাহলে ওয়ার্ড্রোপকে অসম্মান করা হবে। এই ওয়ার্ড্রোপের দুইটা প্রিন্সিপাল পড়েন, যে ওয়ার্ড্রোপ কি কি বলছিল, আর ইউজার ইকুইলিব্রিয়ামের মেথডটা কি জিনিস, ঠিক আছে। এই ওয়ার্ড্রপ প্রিন্সিপাল আর হচ্ছে ইউজার ইকুইলিব্রিয়াম। সিস্টেম অপটিমাইজেশন কি জিনিস পড়ার দরকার নাই, কারণ ম্যাথ তো আছেই। আর এই দুইটার ম্যাথ, এই ইউজার ইকুইলিব্রিয়ামের ম্যাথ আর হচ্ছে সিস্টেম অপটিমাইজেশনের ম্যাথ, ঠিক আছে। এই দুই ধরনের ম্যাথ করতে হবে এখান থেকে। আর এখান থেকে অল্প থিওরি, জাস্ট ওয়ার্ড্রপ প্রিন্সিপাল, দুইটা প্রিন্সিপাল আছে, আর ইউজার ইকুইলিব্রিয়ামের মেথডটা কি জিনিস 2 বা 3 লাইন বা 4 লাইন পড়বেন, শেষ। এই যে হাইওয়ে পারফরম্যান্স ফাংশন কি ছিল এগুলো করতে হবে না, এগুলো বাদ দিলাম। জাস্ট এই দুইটা ম্যাথ করতে হবে, ইউজার ইকুইলিব্রিয়ামের ম্যাথটা করতে হবে আর সিস্টেম অপটিমাইজেশনের ম্যাথটা করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ট্রাফিক ইন্টারসেকশন। এই ট্রাফিক ইন্টারসেকশন থেকে আমি একদম কমাই দিচ্ছি, এখান থেকে জাস্ট হচ্ছে এই যে এই ছবিটা ভালো মতো পড়বেন, ঠিক আছে। 32 রকমের কনফ্লিক্ট, 4টা থ্রো কনফ্লিক্ট, 4টা রাইট টার্ন কনফ্লিক্ট, মানে এগুলো বলে দিতে হবে যে কোনটা কোন। আর সবচেয়ে ভালো হয় যদি এই ছবিটা একটু কালার কলম দিয়ে আনসার করতে পারেন, তবে লাল কলম ইউজ করেন না, সবুজ নীল ইউজ করেন। দেন আপনি এখানে বলে দিলেন যে সবুজ কালি দিয়ে যে কনফ্লিক্ট গুলো দেখাইছেন এগুলো হচ্ছে আপনার রাইট টার্ন থ্রো কনফ্লিক্ট, কালো কালি দিয়ে যে কনফ্লিক্ট গুলো দেখাইছেন এগুলো হচ্ছে রাইট টার্ন কনফ্লিক্ট, তারপর হচ্ছে আপনার নীল কালি দিয়ে যেগুলো দেখাইছেন এগুলো পেডিস্ট্রিয়ান কনফ্লিক্ট। তাহলে আপনি মানে নাম্বার বেশি পাইতে পারেন আর কি, এইভাবে করে দেখাইলে, যদি এটা পরীক্ষাতে আসে আর কি। আসবে নাকি বলতে পারতেছি না।
তারপর এই যে প্যাসিভ কন্ট্রোল, সেমি কন্ট্রোল, এগুলা এগুলা বাদ দিলাম, বেশি হয়ে যাবে। ঠিক আছে, বাদ দিলাম এগুলা। এই অ্যাক্টিভ কন্ট্রোল এগুলা পড়তে হবে না। এই খালি এই যে গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ, এই ট্রাম্পেট, ডায়মন্ড, এগুলোর ছবি দেখবেন ভালো মতো, গ্লোবাল লিফ। আর প্রত্যেকটার আলাদা আলাদা মনে হয় কিছু ডেসক্রিপশন ছিল এখানে, সুবিধা অসুবিধা ছিল মনে হয়, না ছিল না, ছিল না মনে হয়। আচ্ছা যাই হোক, শুধু ছবিগুলো দেখেন। ঠিক আছে, এই 4 ধরনের ইন্টারসেকশনের এই গ্রেড সেপারেটেড ইন্টারসেকশন, ট্রাম্পেট, ডায়মন্ড, গ্লোবাল লিফ, আর কি ছিল, রাউন্ড অ্যাবাউট বা রোটারি মনে হয়। তিনটা কেন, আরেকটার নাম কই? যাই হোক, এখানে তিনটার নাম আছে, তো তিনটাই বইরেন যেহেতু তিনটা আছে। বাট স্যার নরমালি আমরা এগুলা যে লেফট হ্যান্ড তারপর রাইট হ্যান্ড এগুলো ছিল, এগুলা কি লাগবে? আমরা এগুলা কি বলছিলাম জানি একটু মানে বলেন তো, আমি ভুলে গেছি। লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের কি বলছিলাম? মানে এক পাশ দিয়ে যে স্যার রাইট হ্যান্ড সাইডে যে মানে শুধু রাইট হ্যান্ড মানে গাড়িগুলাই যেতে পারবে, লেফট এর কোনো যাবে না, এরকম ছিল স্যার। মানে একটার পর একটা রোড ছিল, যে সেটা বোঝানোর জন্য এগুলো তো স্যার ডিসক্রাইব করে একটু কঠিন। চিহ্নগুলো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অ্যারো আপনি সাইন গুলো। ডিরেকশন গুলা, অ্যারো গুলা দিতে হবে, কারণ অ্যারো না দিলে আমি বুঝবো কেমন যে কোন ডিরেকশনে গাড়ি চলবে। ঠিক আছে, আর এই যে রাউন্ড অ্যাবাউট এর এই ছবিটা আমরা দেখছিলাম মনে হয় আলাদাভাবে, একটা ভিডিও দেখাইছিলাম। তো এগুলা ডায়াগ্রাম আসলে জাস্ট ডায়াগ্রামটা এঁকে আপনি কোন ডিরেকশনে ভেহিকল মুভ করবে ডিরেকশন গুলা দিলেই হবে। মানে তেমন কোনো থিওরি এখান থেকে আসার চান্স নাই। আর এই যে অ্যাক্সিডেন্ট মডেল, এই অ্যাক্সিডেন্ট মডেল থেকে ছোট টাইপের কোশ্চেন আসতে পারে। ক্লাস টেস্টে যেরকম কোশ্চেন ফেস করছেন এরকম কোশ্চেনই দিব, তবে সঙ্গে কিছু এক্সট্রা থিওরি দিতে পারি, ছোটখাটো থিওরি গুলো হচ্ছে এখান থেকে দাঁড়ান, এখান থেকে কিছু সংজ্ঞা দিতে পারি অ্যাক্সিডেন্ট। এখান থেকে উপরের দিকে কিছু সংজ্ঞা ছিল, দাঁড়ান। ক্লাস টেস্টের জন্য যে 6 ধরনের অ্যাক্সিডেন্ট মডেল দেখছিলেন, ওই 6টাই তো মানে পরীক্ষাতে ঘুরাই ফেরাই ক্লাস টেস্টে যে টাইপের কোশ্চেন ফেস করছেন এই টাইপের কোশ্চেন আসতে পারে মেইন পরীক্ষাতে। আর কিছু ছোট ছোট স্যার এগুলোর এক্সাম্পল গুলো পারি না স্যার, মানে অনেক টাইম লাগে স্যার। স্টেপ যেটা আসছিল ওইটা লিখতে স্যার বসেছিলাম কতক্ষণ, হয়েছে কিনা তাও জানি না। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে এই যে ক্লাসিফিকেশন অফ অ্যাক্সিডেন্ট, ডাইরেক্ট কজ, রুট কজ, স্যার ঠিক আছে, স্টেপটা বাদ দিয়ে দেন, ওটা তো আমরা সিটি দিয়েই ফেলছি। তারপর হচ্ছে রিস্ক ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর, ডিটারমিনিস্টিক কজ, প্রবাবিলিস্টিক কজ, এই কয়েকটা সংজ্ঞা, 4-5টা সংজ্ঞা পড়বেন। ঠিক আছে, এখান থেকে 1-2টা সংজ্ঞা দিতে পারি। আর হচ্ছে ওই 6টা অ্যাক্সিডেন্ট মডেল, যে কোনো একটা এরকম অ্যাক্সিডেন্ট সিনারিও দিয়ে বলতে পারি যে কোন একটা মডেল ইউজ করে ওটা ব্যাখ্যা করো। এই হচ্ছে আপনাদের সিলেবাস মোটামুটি। আর আপনাদের মেইন পরীক্ষা হবে কততে? 50-এ। স্যার টাইম 1 ঘন্টা দিতে পারি, 1.5 ঘন্টা দিতে পারি। কোয়েশ্চেন করার পর যদি দেখি যে 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারবেন তাহলে টাইম থাকবে 1 ঘন্টা। আর যদি কোয়েশ্চেন করার পর দেখি যে 1.5 ঘন্টা টাইম লাগতে পারে তাহলে 1.5 ঘন্টা টাইম দিব। আপনাদের এখানে সেকশন এ সেকশন বি থাকবে না, কারণ যেহেতু পুরো কোর্সটা আমিই নিছি। আমি 7টা কোয়েশ্চেন দিব, 7টা থেকে আনসার করতে হবে 5টা। প্রত্যেকটা কোয়েশ্চেনে থাকবে 10 করে, 5×10 50। ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনে এ বি থাকতে পারে। এ মনে করেন ছোট্ট একটা থিওরি, আর বি তে একটা ম্যাথ, অথবা দুইটাই থিওরি, অথবা মনে করেন বড় ম্যাথ দিলে মানে একটা বড় ম্যাথেই 10 মার্ক থাকতে পারে। বুঝতে পারছেন? স্যার কোশ্চেনটা একটু সহজ করেন স্যার, ঘুরাইলে স্যার টাইম পারবো তো না। অনেক লাগে স্যার, লিখতে কোয়েশ্চেন অ্যানসার করতে একদম অনেক টাইম লাগে। সহজই হবে, কিন্তু ওপেন বুক হবে না। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে নরমালি হবে, কারণ ওপেন বুক হইলে কোশ্চেন একটু বেশি কঠিন করতে হবে। তো জি স্যার, জি স্যার। আশা করি ম্যাথ গুলা করার জন্য যে ইকুয়েশন গুলা লাগে এগুলাকে আপনাদের মনে রাখতে তো বেশি একটা ঝামেলা হওয়ার কথা না। স্যার অনেকগুলো স্যার মনে রাখতে সমস্যা হয়ে যায় স্যার। স্যার এটা কি ওপেন বুক হবে না স্যার? না, এটা ওপেন বুক হবে না। স্যার তাহলে স্যার মানে 1.5 ঘন্টা বা 2 ঘন্টাতে ভালো হতো স্যার, কারণ 1 ঘন্টা স্যার কখনোই হ্যাঁ, শেষ বললাম তো করা যায় না কোশ্চেন স্যার। করার পরে যদি আমার মনে হয় যে এটা আনসার করতে 1.5 ঘন্টা লাগবে তাহলে 1.5 ঘন্টা টাইম দিব। আর যদি মনে হয় যে 1 ঘন্টা লাগবে 1 ঘন্টা টাইম দিব। তবে পরীক্ষা 1.5 ঘন্টার বেশি হবে না, স্যার ম্যাক্সিমাম পিডিএফ থেকে দেখে দেখে লিখতে পারবো না স্যার? পিডিএফ থেকে কি দেখে দেখে লিখবেন? পিডিএফ থেকে তো আসবে। আমি তো কোশ্চেন আপনাদেরকে পিডিএফ করে পাঠিয়ে দেব। না স্যার ও বলছে মানে স্লাইড গুলো থেকে হেল্প নেওয়া যাবে না নাকি? না না, স্লাইড গুলো থেকে হেল্প নেওয়া যাবে না। স্যার সবাই তো ওপেন বুক নিচ্ছে স্যার। আচ্ছা, সবাই ওপেন বুক নিচ্ছে এখন। আমি কি করব চিন্তা করি, দাঁড়ান।
স্যার আমরা লাস্ট সেমিস্টার আমাদের থিওরি তো স্যার আমরা তো দেখা আসলে লেখা লাস্ট সেমিস্টারে স্যার ক্লাসও তো স্যার এইভাবে আমরা করি নাই স্যার। আচ্ছা বুঝতে পারছি, তাইলে ডেফিনেশন যেগুলো পরীক্ষাতে দিব চিন্তা করতেছে এগুলো তো সব দেখা লেখা দিবেন পিডিএফ থেকে। স্যার লাস্ট সেমিস্টার সমস্যা নেই স্যার। স্যার আচ্ছা ম্যাথ তাহলে- ঘুরে দিয়ে না স্যার, ম্যাথ অনেক টাইম লেগে যায়। কিন্তু যদি ওপেন বুক হয় তাহলে তো ম্যাথ তো ঘুরাই দিব অবশ্যই। হ্যাঁ। মানে একদিকে সুবিধা পাইলে আরেকদিকে ঝামেলা পোহাবেন, এটা হলো কথা। যদি ওপেন বুক দেন তাহলে দেখা যাবে থিওরি গুলো হয়তো এই ডেফিনিশন টাইপের জিনিসগুলা সুন্দর করে দেখা লেখা দিতে পারবে, কিন্তু অবভিয়াসলি তাহলে ম্যাথ গুলার মধ্যে এমন ম্যাথ থাকবে যে বেশি ঘুরাবো না, হয়তো প্রসিডিউর সেম থাকবে বাট ডাটা চেঞ্জ করবো, হয়তো আপনার ইকুয়েশন গুলো আপনি দেখা ইউজ করে পরীক্ষা দিতে হবে। যদি মানে open স্যার book- স্যার নাম্বার গুলো চেঞ্জ করে দিলে হবে আর কি স্যার। আচ্ছা procedure ওপেন বুক নিবো নাকি হচ্ছে নরমাল নিবো, এটা হচ্ছে আপনাদের ট্রান্সলেশন পরীক্ষা কত তারিখ? জানি না আজকে স্যার। স্যার রুটিন কি রুটিন পাইছেন না পান নাই এখনো? ট্রান্সপোর্ট স্যার 7 তারিখে। তাতে তো দেরি আছে, তো আমি মানে 20 তারিখের মধ্যে বলে দিব যে মানে ওপেন বুক হবে নাকি নরমাল হবে। নরমালি প্রিপারেশন নেন, জিনিসগুলো বুঝেন, যদি ওপেন বুক না হয় তাহলে ম্যাথ করার জন্য ইকুয়েশন গুলো মনে রাখতে হবে, আর যদি ওপেন বুক হয় তাহলে তো ম্যাথের জন্য ইকুয়েশন গুলো মনে রাখতে হবে না, ইকুয়েশন গুলো দেখে ইউজ করতে পারবেন, ঠিক আছে? আপনি ওপেন বুকে নিলেন, আসলে ডাটাগুলো চেঞ্জ করে দিন তাহলে তো হয়। কি করব ওটা আমার ইচ্ছা, তাই না? জি স্যার। পরীক্ষার মধ্যে আপনি কি করবেন ওটা আপনার ইচ্ছা, জি স্যার। মানে স্যার কোশ্চেনে কি করব সিটি রেটে ওটা কি আমার বেশি ইচ্ছা। লো? বুঝি নাই। সিটি, আপনাদের সিটি নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে সিটি, আরিফ আপনাকে ফার্স্টে বলি, যেহেতু আপনি আমাকে সাজেশন দিচ্ছেন আমি একটু আপনাকে সাজেশন দিই। সেটা হচ্ছে স্টেপ ডায়াগ্রাম আপনারা আঁকতে বলছি, আমি কি আপনারা কোন স্টেপে কি ব্যাখ্যা করতে বলছি? এত কথাবার্তা লিখেন কেন খাতার মধ্যে? বেশি লিখলে কি বেশি নাম্বার পাবেন? না স্যার। একদম মানে আপনি যদি, বলতেছি না যে একদম কিছু লিখেন না, বাট মেইন জিনিস লিখলে কিন্তু নাম্বার পাবেন। আপনি যেটা করছেন একটু বেশি কষ্ট করছেন, আপনি হচ্ছে স্টেপ ডায়াগ্রামও আঁকছেন, তারপর আবার হচ্ছে স্টেপ ডায়াগ্রামের কোন স্টেপ দিয়ে কি বোঝায় আবার ব্যাখ্যাও করছেন। আবার এনার্জি ব্যারিয়ার মডেলে গিয়ে আপনি একটা ভুল করছেন, সেটা হচ্ছে আপনি বলছেন যে ব্যারিয়ার হচ্ছে কি হর্ন বাজানোটাই ব্যারিয়ার। আপনি ব্যারিয়ারের মধ্যে আর কিছু লিখছেন আরিফ, মনে করেন তো একটু। মনে হয় না, আপনি শুধু লিখছেন যে এই যে বাসের ড্রাইভার হর্ন দিচ্ছিল এটাই ব্যারিয়ার, এটা আসলে ব্যারিয়ার না, কারণ কোশ্চেনের মধ্যে তো বলাই আছে যে বাসের ড্রাইভার হর্ন দিছে, হর্ন শুই না ট্রাকের ড্রাইভারের ঘুম ভাঙছে। অনেকে লিখছেন ব্যারিয়ার যে রাস্তার মধ্যে মিডিয়ান থাকলে ভালো হতো, অবভিয়াসলি এটা একটা ব্যারিয়ার, তাইলে হচ্ছে দুইজন দুই ডিরেকশন থেকে আসলো, তারা একজনের সাথে আরেকজন ক্র্যাশ করতো না। আবার আরেকজন লিখছেন যে যদি ট্রাকের মধ্যে সুপারভাইজার বা কন্ডাক্টর থাকতো তাহলে ভালো হতো, তাইলে সে হচ্ছে ড্রাইভারের ঘুম থেকে তুলে দিত, এটাও একটা ব্যারিয়ার। আবার আরেকজন লিখছেন যে তাদেরকে রাত্রেবেলা গাড়ি চালানোর জন্য প্রপারলি ট্রেনড আপ করলে উচিত ছিল, অবভিয়াসলি এটাও একটা ব্যারিয়ার। কিন্তু হর্ন বাজানো এটা ব্যারিয়ার না, ঠিক আছে? জি স্যার। কারণ ড্রাইভার তো হর্ন দিছে, তারপরে তো অ্যাক্সিডেন্টটা হইছে, জি স্যার। তার মানে এটা ব্যারিয়ার না। আর আপনারা অনেকে এখানে নদী আর ইয়া আছে, সাজ্জাদ স্যার সাধারণত নেটের প্রবলেম স্যার, ও ঢুকতে পারছে নদী না। ক্লাস করতেছে দেখি তারা, নদী আসে স্যার। নদী আছে স্যার। নদী আছে, নদী আমার কথা শুনতেছেন? আপনি পরীক্ষার মধ্যে স্টেপ ডায়াগ্রাম বলতে কি আপনি কি বলবো, আপনি কি করছেন একটু বলেন তো আমার খাতার মধ্যে। আচ্ছা যাই হোক, আপনি আনসারটা ঠিক মতো করতে পারেন নাই, নদী বুঝতে পারছেন? মানে আপনি যেটা লিখছেন ওটা আসলে হয় নাই, মানে পরীক্ষাতে আসলে এটা চাওয়া হয় নাই। আবার আসিফ, আসিফ শুনতেছেন? স্যার গলা ব্যথা স্যার একটু। বুঝতে পারছি, একটু আগে আপনি যেমন কথা কইতেছিলেন গলা ব্যথা তো মনে হচ্ছিল না। আপনি হচ্ছে এনার্জি ব্যারিয়ার মডেলের থিওরি লেখা দিছেন যে এটা হচ্ছে এনার্জি সোর্স, এটা হচ্ছে পাথওয়ে, এটা হচ্ছে ব্যারিয়ার। আমি কি কোনটা কি জিনিস জানতে চাইছি? আমি জানতে চাইছি যে অ্যাক্সিডেন্ট সিনারিওটা দেয়া হইছে, এনার্জি ব্যারিয়ার মডেল ওই কনসেপ্টটা ইউজ করে এখানে কি টাইপের ব্যারিয়ার আমি ইন্ট্রোডিউস করলে অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করতে পারবো। তো অনেকে সাজেশন দিছে যে রাস্তার মধ্যে মিডিয়ান বা ডিভাইডার দেওয়া লাগবে, হইতে পারে। অনেকে সাজেশন দিছে যে আপনার সুপারভাইজার বা কন্ডাক্টর থাকলে ভালো হইতো, হইতে পারে। আবার অনেকে বলছে হর্ন বাজাইতে হবে, যদিও কোশ্চেনে বলা ছিল যে হর্ন বাজাইছে, তার মানে এটা আসলে ব্যারিয়ার না। আবার এই তো আপনারা মোটামুটি এগুলাই লিখছেন। অনেকে লিখছে যে মানে ড্রাইভারদেরকে প্রপারলি ট্রেনড আপ করতে হবে রাত্রেবেলা গাড়ি চালানোর জন্য, হইতে পারে। তো আরেকটা জিনিস আপনাদের মাথায় মানে চিন্তা করতে পারতেন, সেটা হচ্ছে এই যে এসি বাসের জানলা তো খোলা যায় না, তো বাস যদি পানির মধ্যে পড়ে, যাত্রীরা যদি
অজ্ঞান নাও হয়, তাও যেহেতু দরজাও লক জানলাও লক, এগুলো খুলে বের হইতে পারতেছে না। তো যদি এসি বাসের এমন হইতো যে এসি চালাইলে জানলা বন্ধ থাকে বাট চাইলে জানলাটা খুলতে পারে যাত্রীরা, তাইলে হয়তো কিছু যাত্রী জানলা খুলে বের হয়ে এসে নিজেদের জীবনগুলো বাঁচাইতে পারতো। এটাও কিন্তু একটা ব্যারিয়ার, ঠিক আছে? তো এটাও আপনারা সাজেস্ট করতে পারতেন চাইলে, এটা আমার মাথায় আসছে। আপনাদের মাথায় আমার সাথে আরো ভালো ভালো আইডিয়া আছে, আপনারা লিখছেন, সমস্যা নেই। তো এই অ্যাক্সিডেন্ট মডেল নিয়ে যদি কোনো কোয়েশ্চেন আসে, জাস্ট একটু কনসেপচুয়ালি চিন্তা করে লিখতে পারলেই মোটামুটি নাম্বার পেয়ে যাবে। তো আর মুস্তাফিজ শুনতেছেন? স্যার আপনি কি জি, স্যার। স্টেপ ডায়াগ্রাম আঁকছেন? আপনি তো ডায়াগ্রাম আঁকেন নাই, আপনি খালি 3টা কলাম কইরা আনসার কইরা দিছেন যে এটা হচ্ছে ইনিশিয়াল ইভেন্ট, এটা হচ্ছে এন্ডিং ইভেন্ট, আর এটা হচ্ছে মাঝখানে। মানে স্টেপ ডায়াগ্রামের মেইন জিনিস হচ্ছে শুরুতে একটা ইনিশিয়াল ইভেন্ট থাকবে, তারপর কিছু অ্যাক্টর থাকবে। অনেকে অ্যাক্টর ঠিক লিখছেন, এখানে অ্যাক্টর কারা ছিল? ড্রাইভার, বাসের ড্রাইভার আর ট্রাকের ড্রাইভার, এই দুজন ছিল সাইকেল actor। ড্রাইভার। ঠিক আছে, এটা অনেকে লিখছেন, ঠিক আছে। আবার অনেকে অ্যাক্টর লিখা এ বি সি ডি লেখা দিয়েছেন, মানে কি আমি কিছু বুঝিনি আসলে। এ বি সি ডি দিয়ে আপনারা কি বুঝাইছেন? স্যার এখানে তো ফিগার ছিল না স্যার, আর কোশ্চেন আছে সম্ভবত। আর হচ্ছে আপনারা যে ইভেন্টগুলা সিকোয়েন্সিয়াল ইভেন্টগুলো হচ্ছে রেক্টেঙ্গেলের মধ্যে লিখতে হয়। এটা হচ্ছে একটা নিয়ম, জাস্ট স্টেপ ডায়াগ্রামের নিয়ম হচ্ছে রেক্টেঙ্গেলের মধ্যে লিখে কোন ইভেন্টের পরে কোন ইভেন্ট অ্যারো দিয়ে বুঝাই দিতে হয়। আচ্ছা, ভালো কথা আপনারা বুঝাইছেন। আপনারা আবার এক একটা ইভেন্টের মাঝখানে একটা টাইমলাইন দিতে হয়। থিওরির মধ্যে বলা আছে কি টাইমলাইন দিতে হবে। আমি কি কোশ্চেনে কোন ইভেন্টের পরে কোন ইভেন্ট হইছে কোনো টাইম বলছি? না স্যার, আপনারা 10 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এগুলো কই থেকে পাইছেন? স্যার এগুলো তো দেই না স্যার। অনেকে দিছে, এই জন্য বলতেছি। যারা দিছেন তারা এগুলো কোথা থেকে পাইছেন? আপনারা ধরে নিছেন, মানে অ্যাজিউম খুশিতে করে দিচ্ছি। নিছেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, অ্যাজিউম করছেন, ধরে নিলাম যে অ্যাজিউম করছিলেন, সমস্যা নাই, ওই জন্য কোনো নাম্বার কাটা হয়নি। এই তো আপনাদের খাতা দেখা আর কি পাইছি। স্যার ওখানে কি টাইমটা হবে না? আমি তো কোনো না, টাইম না। বলি নাই, আমি কি বলছি যে হর্ন দেওয়ার পরে ড্রাইভারের হর্ন শুনতে 3 সেকেন্ড লাগছে বা তার ঘুম ভাঙতে 2 সেকেন্ড লাগছে? আমি তো কোনো টাইম বলি নাই। যদি টাইমগুলো বলা থাকতো, যে এরকম বলা আছে যে আপনার ড্রাইভারের ঘুম ভাঙতে 5 সেকেন্ড লাগছে বা 10 সেকেন্ড লাগছে, তাইলে আপনি এক একটা ইভেন্টের সাথে আরেকটা ইভেন্টের টাইম লাইনের মধ্যে টাইমগুলো লিখতে পারতেন। যাই হোক, এই টাইম দেওয়ার জন্য কোনো নাম্বার কাটা হয়নি, কারণ বুঝতে পারছি থিওরির মধ্যে বলা ছিল যে টাইম দিতে হবে। আপনারা ওই থিওরি পড়ে চেষ্টা করছেন করার জন্য, আমিও কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাইনি, তো এই জন্য কোনো নাম্বার কাটা হয়নি আসলে। বাট টাইমটা আসলে মানে আমি যে কোয়েশ্চেনটা দিচ্ছি এই কোয়েশ্চেনের জন্য টাইম দেওয়ার দরকার ছিল না। আর সাজ্জাদ জানি না ক্লাস করতেছে কিনা, সাজ্জাদ হচ্ছে পুরো থিওরি লেখা দিছে। এই স্টেপ ডায়াগ্রাম কি জিনিস থিওরি লেখা দিছে, এনার্জি ভ্যারিয়াল মডেল কি জিনিস থিওরি লেখা দিছে, যার জন্য ওরে মানে সামান্যতম সান্ত্বনা নাম্বার দেওয়া লাগছে। আচ্ছা, আর আপনাদের সিকোয়েন্স গুলো লেখা কি ঠিক ছিল? সিকোয়েন্স ঠিক ছিল বলতে আমি সিকোয়েন্স গুলা অত ভালো মতো ধরি নাই। আপনারা সিকোয়েন্স যারা লিখছেন সবাইকে নাম্বার দিছি, ঠিক আছে। যারা মোটামুটি ট্রাই করছেন সিকোয়েন্স গুলা লেখার জন্য নিজে চিন্তা করে যে এই সিকোয়েন্সের পরে এই স্যার সিকোয়েন্স। এইগুলো লেখা একটু ঝামেলা ছিল, আর এই যে রিলেট করা এই একটা আরেকটার হ্যাঁ, সাথে স্যার এটা আরো বেশি ঝামেলা হ্যাঁ ছিল। রিলেট করার দরকার, বাট যেহেতু বললাম তো যে এই জিনিসগুলো আমি কিন্তু অত ক্লিয়ারলি আপনাদেরকে কনসেপচুয়ালি পড়াতে পারিনি, জাস্ট একটা ধারণা দিছি। তো সিকোয়েন্স যারাই লিখছেন এরকম নরমালি চেষ্টা করছেন সবাইকে নাম্বার দেওয়া হয়েছে, যদি মেজর কোনো ভুল না করেন। আচ্ছা, আর ট্রান্সপোর্টেশন নিয়ে মোটামুটি আমাদের কথাবার্তা শেষ, আমি লাস্টে গিয়ে নাম্বারগুলো বলে দিব। প্রফেশনাল প্র্যাকটিস নিয়ে আপনাদের কোনো কিছু জিজ্ঞেস করার আছে? 45টা না 50টা কোশ্চেন তো বলাই আছে। আর একটা স্লাইড মনে হয় স্যার বাদ দিছিলেন, ভুলে গেছি স্যার কোনটা। 2টা স্লাইড বাদ দিছি, একটা হচ্ছে মেইনটেনেন্সের স্লাইড, আর আরিফ আপনারে বলছিলাম একটা জানি কি বাদ দিছিলাম। 8 নাম্বার আর 9 নাম্বার স্লাইড বাদ 8 নাম্বারটা ছিল মেইনটেনেন্স, আর 9 নাম্বার কি ছিল? ওই যে ইভালুয়েশন অফ বিট কেমনে ইভালুয়েশন করে। মানে দেখবেন যে গুগল ড্রাইভের মধ্যে সবগুলো স্লাইডই আপলোড করা আছে, বাট 8 নাম্বার হচ্ছে মেইনটেনেন্সের একটা স্লাইড আছে, ওই স্লাইডটা বাদ। আর 9 নাম্বার হচ্ছে ইভালুয়েশন অফ বিট, এই স্লাইডটা বাদ। আর হচ্ছে আপনাদের আবার দাঁড়ান, মানে এখানে কোশ্চেনগুলো আছে, ওই 2টা স্লাইড বাদ দিয়ে একটা কোশ্চেনের টেন্ডারের মধ্যেও তো কি কি জানি পড়তে নিষেধ করছে। যেগুলা হ্যাঁ, হ্যাঁ। পড়তে হবে তার একটা লিস্ট আমি দিয়েই দিছিলাম, এই যে লাল দাগ গলাগুলো পড়তে হবে। স্যার ভাইবার জন্য বেশিরভাগ কমাই দেন স্যার, নার্ভাসনেসের ঠেলায় অর্ধেক ভুলে যায়। আচ্ছা, আমি একটা জিনিস বলতেছি একটু দাঁড়ান, সেটা হচ্ছে আর আমি তো পুরো ভুলে যাই স্যার, নার্ভাসের কারণে স্যার। আচ্ছা এই যে দেখেন, আবার স্ক্রিন দেখা যাচ্ছে না এখন? দিছেন এই যে এখানে হচ্ছে আপনাদের স্লাইড 1 থেকে ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন থেকে কি কি পড়তে হবে বলাই আছে। স্লাইড 2 থেকে হচ্ছে কি কি পড়তে হবে, 7 C's অফ কমিউনিকেশন। এই যে এখানে একদম সিরিয়ালি 45টা না 50টা কোশ্চেন জানি দেয়াই আছে। স্যার এটা আমরা কি দিব, ওপেন বুক নাকি ক্লোজ?
প্রফেশনাল মধ্যে পরে প্র্যাকটিস বলবো। link নাই। এই যে 48টা কোশ্চেন দেয়া আছে, 48টা কোশ্চেন, এটা অবশ্যই ক্লোজড বুক হবে, এটা এখনই বলে দিলাম, স্যার স্যার এতগুলো কোশ্চেন কেমনে করবো? ঠিক আছে? স্যার আমাদের উপর স্যার এত 48টা কোশ্চেন, এতগুলা কোশ্চেন না। আপনাদের বড় ভাইরা পরীক্ষা দিছিল 65 জন 60টা কোশ্চেনের উপরে, ওদের স্যার আরো তারা তো 50 লাইক, ক্লাস হচ্ছে স্যার। এই জন্যই তো আপনারা ক্লাস করতে পারেননি, দেখে তো কমাই দিচ্ছি। স্যার, আরো কমাই দেন না স্যার, তাহলে আরো ভালো হবে স্যার। 48টা কোশ্চেন, আর অত বড় ভাবে মানে বড় কোনো কিছু পড়তে হবে না, জাস্ট সবগুলা জিনিস শর্ট করে করে পড়বেন। কারণ একটা জিনিস একটু বইলা দিই, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশনও 7টা থেকে 5টা কোশ্চেন আনসার করতে হবে, প্রফেশনাল প্র্যাকটিসও 7টা থেকে 5টা কোশ্চেন আনসার করতে হবে, সেম। আমি দুইটা পরীক্ষা একই প্যাটার্নে নিব, এবং PPR টা বাদ দিয়ে দেন। দুইটার জন্যই টাইম হচ্ছে মানে কোশ্চেন করার পরে মানে চিন্তা করবো যে 1 ঘন্টা না 1.5 ঘন্টা দিব। এমন হইতে পারে যে ট্রান্সপোর্টেশন 1.5 ঘন্টা, প্রফেশনাল প্র্যাকটিস 1 ঘন্টা, এমন হইতে পারে যে দুইটাই 1 ঘন্টা, এমন হইতে পারে দুইটাই 1.5 ঘন্টা, আবার চেঞ্জ হইতে পারে, বাট 1 থেকে 1.5 ঘন্টা টাইম পাবেন পরীক্ষার জন্য। প্রত্যেকটা কোশ্চেনে মার্ক থাকবে কত করে? 10 করে থাকবে। এখন একটা 10 মার্কের কোশ্চেন, আপনি জাস্ট চিন্তা করেন, আমি যদি প্রফেশনাল প্র্যাকটিস আপনাকে হোয়াট ইজ টেন্ডার ওপেনিং কমিটি এন্ড হোয়াট ইজ টেন্ডার ইভালুয়েশন কমিটি, এই দুইটা সংজ্ঞা চাই, এই দুইটা সংজ্ঞা মনে করেন একের এ, হোয়াট ইজ টেন্ডার ওপেনিং কমিটি, ইভালুয়েশন কমিটি, দুইটা ডেফিনেশন দিয়ে আমি নাম্বার দিলাম 5। আপনি 2.5 মার্কের জন্য নিশ্চয়ই আপনার 1 পৃষ্ঠা লেখার দরকার নেই, 2.5 মার্কের জন্য আপনি এক একটা ডেফিনেশনে 2.5 করে, তো মোটামুটি 3-4 লাইন লিখলে আপনি মেইন জিনিস লিখতে পারলেই হবে। তো কোনো কিছু অত বড় করে বলার দরকার নেই, বাট মেইন জিনিসগুলো বুঝা পড়বেন, মনে রাখবেন, লিখবেন, নাম্বার পাবেন। বুঝাইতে পারছি? জি স্যার। আর ট্রান্সপোর্টেশনও সেম, আপনার থিওরিটিক্যাল ছোট ছোট থিওরি আসতে পারে, ওরকম আহামরি বড় কোনো থিওরি দিব না, জাস্ট বলতে পারি মনে করেন যে রেক্টেঙ্গুলার রোড নেটওয়ার্কের অ্যাডভান্টেজ গুলা কি কি, 5টা অ্যাডভান্টেজ লিখবেন, 5 নম্বর পেয়ে যাবেন, সঙ্গে একটা ছোট ম্যাথ থাকতে পারে এরকম, অথবা দুইটা থিওরি থাকতে পারে, মনে করেন একের এতে দিলাম হচ্ছে আপনার রোড নেটওয়ার্কের অ্যাডভান্টেজ গুলা, আর একের বিতে দিলাম যে হোয়াট ইজ কস্ট ফাংশন, রাইট ডাউন দ্য কস্ট ফাংশন এন্ড ডেসক্রাইব ইচ এন্ড এভরি টার্ম অফ ইট, মানে কোন টার্মটা কি জিনিস, কোনটা ট্রাভেল টাইম, কোনটা হচ্ছে ওয়েটিং টাইম, লেখেন, লেখা দিলেন, 5 নম্বর পেয়ে গেলেন, শেষ। এই টাইপের ছোট ছোট কোশ্চেন থাকতে পারে থিওরিতে। আর ম্যাথ তো জানেনই যে অনেকগুলা ম্যাথ আছে ট্রান্সপোর্টেশনে, ট্রান্সপোর্টেশনে ভালো করতে হলে ম্যাথ গুলা বুঝে বুঝে করবেন থিওরির জন্য। ম্যাথ গুলা যদি বুঝে করতে পারেন, মোটামুটি ম্যাথে মনে করেন 50-এর মধ্যে 25 মার্ক, 25 থেকে 30 মার্কের মতো ম্যাথই থাকবে, ঠিক আছে? তো ম্যাথ গুলা করতে পারলে, ভালো মতো বুঝে বুঝে করতে পারলে আপনার নাম্বার তোলা ট্রান্সপোর্টেশনে ইজি হয়ে যাবে। আচ্ছা, স্যার ম্যাথগুলো একটু শর্ট করে দিন স্যার, টাইম কম হবে তো। এবার আসে হচ্ছে ভাইভাতে। ভাইবার জন্য যে 20 মার্ক, ধরে রাখেন যে এই 20 নাম্বার তুলতে আপনাদের খবর হবে। কেন খবর হবে? কারণ হচ্ছে 50 মার্কের থিওরি কোশ্চেন খুব একটা কঠিন করব না, কোশ্চেন খুব ইজি হবে। বাট এই 20 আপনি আসলে পড়ালেখা ওইটা মানে রিটেন পরীক্ষা দিবেন কিনা খুব ভালো মতো যাচাই করার জন্য, থিওরি পরীক্ষার জন্য বা রিটেন পরীক্ষার জন্য যা যা পড়বেন ওইখান থেকেই ভাইবার জন্য কোশ্চেন করব, এর বাইরে থেকে কিছু জিজ্ঞেস করব না। আপনি যদি ঠিকমতো পড়াশোনা করে লিখিত পরীক্ষাটা দেন 50 মার্কের, এই 20 মার্ক ভাইভাতে আপনি কোনো কিছুতে আটকাবেন না, ঠিক আছে? ভাইভাতে আহামরি কোনো কনসেপচুয়াল কোশ্চেন করব না। নরমালি এই 50 মার্কের থিওরির জন্য আমি দেখা গেল ভাইভাতে আপনাকে এটাও জিজ্ঞেস করতে পারি যে 7 ধরনের স্ট্রিট নেটওয়ার্কের নাম বলো, এটাও জিজ্ঞেস করতে পারি, অথবা পার্টিকুলার কোন একটা স্ট্রিট নেটওয়ার্কের সুবিধা বলো, অসুবিধা বলো, অথবা ট্রান্সপোর্টেশনের ডিমান্ড বলতে কি বুঝো, সাপ্লাই বলতে কি বুঝো। এই থিওরির জন্য, লিখিত পরীক্ষার জন্য যা পড়বেন, ভাইবার জন্য এক্সট্রা কিছু পড়তে হবে না, ঠিক আছে? বাট লিখিত পরীক্ষার জন্য যা যা বলতে সবকিছু যদি পড়েন, আপনার লিখিত পরীক্ষাও কভার হবে, ভাইভাও কভার হবে। বাট ভাইবাটা ভালো মতো দিবেন, ভাইবাতে ভাইবেন না যে একজন ভাইবা দিয়ে বাইরে হয়ে গেছে সঙ্গে সঙ্গে নক দিবেন কি জিজ্ঞেস করছে, এরকম কিছু হবে না, ঠিক আছে? মানে এক একজনকে এক এক কোশ্চেন করবো, সো ভাবার কোনো দরকার নাই যে আগে ভাইবা দিবে, যে পরে ভাইবা দিবে সে একটু বেনিফিট পাবে, এরকম কিছু হবে না, এক একজনকে এক এক কোশ্চেন করা হবে। আর কোনো ডাউট আপনাদের আছে কিনা থাকলে জিজ্ঞেস করতে পারেন। স্যার লেকচার 7 থেকে একটু কমানো যাবে স্যার? সবগুলো আনসার কাছাকাছি অনেক, মানে কোনটা থেকে? স্যার ওই যে প্রফেশনাল কি জানি এথিক্স ছিল যে একটা 7, লেকচার 7। না, ওইখান থেকে কোনো কিছু কমানো যাবে না, কারণ হচ্ছে এই প্রফেশনাল ইথিক্স হচ্ছে প্রফেশনাল প্র্যাকটিসের সবচাইতে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইথিক্স। ওই যে আউটকাম বেসড এডুকেশন, OBE মেথড নাকি জানি একটা আসবে সামনে ভবিষ্যতে, ওই মেথডের একটা পয়েন্ট হচ্ছে ইথিক্স পড়াইতে হবে আপনাদেরকে, ঠিক আছে? তো এই প্রফেশন মানে ইথিক্স জিনিসটা এই একটা কোর্সেই পড়ানো হয় প্রফেশনাল প্র্যাকটিসে। এই 4 বছরে অন্য কোনো কোর্সে ইথিক্স পড়ছেন? যেহেতু পড়েন নাই, তো এখান থেকে আসলে কমানোর সুযোগ নাই। তবে এই যে 7টা ক্যানন গুলা হচ্ছে অনেক কিছু আছে ক্যাননের আন্ডারে, কারণ একটু দেখি, বললাম তো যে অত বিস্তারিত মানে
কোনো কিছু একদম মুখস্থ টদস্থ করার দরকার নেই, জিনিসগুলো বুঝে বুঝে পড়বেন। 7টা ক্যানন, প্রত্যেকটা ক্যানন একটু 7টা ক্যাননের কোন ক্যাননের মানে কোন ক্যানন আসলে কি, এই 7টা ক্যানন ভালো মতো পড়বেন, ঠিক আছে? এই প্রত্যেকটা ক্যাননের আন্ডারে আবার অনেকগুলো করে পয়েন্ট আছে না, জি স্যার। চাইলে ওইগুলো বাদ দিতে পারেন, বাট লিস্ট 7টা ক্যানন, এই 7টা ক্যানন ভালো মতো পড়েন। বুঝতে পারছি? আর বাদ দিবেন বলতে মানে হচ্ছে একেবারে যে পড়বেন না তা না। এখন আমার যদি কোশ্চেন করার সময় মন চায় যে আমি 1 নাম্বার ক্যাননের আন্ডারে একটা বা দুইটা পয়েন্ট লিখতে দিলাম, মানে পড়ে রাখেন, জিনিসগুলো বুঝে রাখেন, মুখস্থ করার দরকার নেই, বুঝে রাখেন, পরীক্ষাতে আসলে যেন লিস্ট বানায় হইলেও লিখতে পারেন। অথবা বাদ দিয়ে দেন না স্যার। আমি তো ভাইভাতে জিজ্ঞেস করতে পারি, আমি ভাইভাতে জিজ্ঞেস করতে পারি না যে 1 নাম্বার ক্যানন আন্ডারে কি কি পয়েন্ট ছিল বলো, তখন আপনি কি করবেন বাদ দিলে? না স্যার, আপনি তো স্যার জিনিসগুলা যদি বুঝা পড়েন, আমি বারবার বলতেছি যে এই ক্যানন গুলা মানে একদম ঠোঁটস্থ মুখস্থ করে পরীক্ষা দেওয়ার দরকার নেই। বুঝা বললে আপনি যদি ভাইভাতে কোশ্চেন করি, আপনি যদি আমার বাংলায়ও বুঝায় বলতে পারেন যে হ্যাঁ 1 নাম্বার ক্যাননটা এটা ছিল, এটার আন্ডারে এই জিনিসগুলা বলছে যে ইঞ্জিনিয়াররা হচ্ছে চুরি করবে না, তারা হচ্ছে তাদের ক্লায়েন্টদের কাছে বিশ্বস্ত থাকবে, তারা কোনো আনইথিক্যাল জিনিস ক্রিয়েট হইলে বা কোনো কি জানি ছিল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হইলে ক্লায়েন্টকে জানাবে, এই হাবিজাবি বাংলা এগুলো আমরা বলবেন, তাইলে আমি নাম্বার দিয়ে দিব। কোনো মানে আমাকে ভাইভাতে ইংলিশে কোনো কিছু বোঝানোর দরকার নেই, বাংলায় সহজভাবে বুঝাই দিলে আমি বুঝবো, ঠিক আছে? আর কোনো মানে ডাউট? আর পরীক্ষা কিভাবে হবে এই সম্পর্কে কোনো আইডিয়া আছে? পরীক্ষা কেমনে দিবেন কোন আইডিয়া আছে? স্যার আপনি স্যার সামনে ক্যামেরা দিয়ে স্যার আমাদেরকে দেখ। হ্যাঁ, আপনারা আমারে দেখবেন না, বাট আমি আপনাদেরকে দেখব, ঠিক আছে? আপনারা আমারে দেখবেন না, কিন্তু আমি আপনাদেরকে যতক্ষণ পরীক্ষা হবে, অসুবিধা স্যার, যতক্ষণ পরীক্ষা হবে ততক্ষণ হচ্ছে আপনারা আন্ডার কি বলে সার্ভিলেন্স, ঠিক আছে? মানে আন্ডার মনিটরিং থাকবেন। আপনাদের মাইক্রোফোন মিউট করতে পারবেন না, ঠিক আছে? মাইক্রোফোন যতক্ষণ পরীক্ষা হবে পুরো সময় মাইক্রোফোন অন থাকবে, এবং মানে আপনাদের ওয়েবক্যাম বন্ধ করতে পারবেন না, পুরো সময় ওয়েবক্যাম অন থাকবে। বুঝতে পারছি? স্যার ওয়াইফাই চলে গেলে স্যার মাইক্রোফোন অফ থাকবে না, মাইক্রোফোন মিউট করা যাবে, না, মাইক্রোফোন মিউট করা যাবে না, মাইক্রোফোন অন থাকবে। এবং আপনি যে রুমে পরীক্ষা দিবেন ওই পার্টিকুলার সময় ওই রুমে কেউ আসতে পারবে না। বুঝতে পারছি? এখন যদি বলেন যে স্যার আমার রুমে তো অনেকে চলে আসবে, না, আপনি যদি বলেন আপনার পরীক্ষা, আপনারা আব্বু আম্মু কেউ আসবেন আপনার ওই সময় বিরক্ত করতে, জানা কথা, কারণ আপনারা পরীক্ষা দিচ্ছেন, বাপ মার কাছে হচ্ছে মানে ছেলে মেয়ের পরীক্ষা হচ্ছে সবার আগে প্রায়। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমি যে রুমে মানে স্যার আমি যে রুমে স্টাডি করে রাখি স্যার, হ্যাঁ হ্যাঁ, ওই রুমে স্যার মানে মানে ড্রয়িং রুম আর কি স্যার, ওই রুমে স্যার অলওয়েজ মেহমান আসে স্যার। তাই মনে করেন আমি পরীক্ষা দিচ্ছি ওই টাইমে একটা মেহমান আসে, ওই দিন তো আমি তো লাগাই দিবেন যে পরীক্ষা, এই করোনার টাইমে মেহমান আসবে কোন দুঃখে? স্যার এখন করোনা তো নাই, বাংলাদেশে করোনা বলতে কোনো কিছু নেই। আপনার জন্যই মানুষ এখন আক্রান্ত হইতেছে। কে বলছে করোনা নাই? স্যার আছে স্যার, কিন্তু এখন তো স্যার এটা মানতেছে না সবাই। সরকারের লোকে বলে স্যার আপনাদের বাসায় যে গেস্ট বা কেউ আসলে বইলা দিবেন যে পরীক্ষা চলতেছে পরে এসে, স্যার এরকম বলা যায় নাকি স্যার? বইলা দিবেন। স্যার আসিফ নিজেই মানুষের বাসায় বাসায় ঘুরে, এজন্য ওর বাসায় মানুষ বেশি আসে। মানে মেইন কথা হচ্ছে আসিফ, আপনার বাসায় আপনি যে রুমে বসে পড়ালেখা করেন ওটা ড্রয়িং রুম, আপনার পরীক্ষার জন্য সেটআপ চেঞ্জ করতে হবে। মানে এটা কি কোনো আহামরি কিছু? আপনার কি মানে বাসায় ওয়াইফাই ইউজ করেন না মোবাইল দিয়ে নেট ইউজ করেন? ওয়াইফাই ইউজ করি স্যার, কিন্তু আমার রুমে স্যার ওয়াইফাই তো কম আসে হচ্ছে কানেকশন। দরজা খুইলা তারপর রাউটার ইউজ করবেন, তাহলে তো সিগন্যাল পাবে। এক বাসার মধ্যে রাউটার সিগন্যাল পায় না, আমি এরকম জিনিস শুনিনি। না না স্যার, ওইটা হচ্ছে স্যার মানে আমরা স্যার আমার চাচার থাকে স্যার একতলায়, আমরা স্যার থাকি 2 তলায় স্যার। রাউটারটা হচ্ছে চাচার বাসায় গিয়ে পরীক্ষা দিবেন, সবচেয়ে বেস্ট অপশন। ওদের বাসায় আরো মেহমান বেশি আছে। আপনার পরীক্ষা, চাচারে বলবেন যে আমার পরীক্ষা, আমাকে একটা রুমে বসতে দেন, ওই রুমে বসে আপনি আরামসে পরীক্ষা দিবেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। তবে পরীক্ষা চলাকালীন সময় হ্যাঁ যে রুমে পরীক্ষা দিবেন ওই রুমে অন্য কোনো মানুষ যেন না আসে, ঠিক আছে? এখন বাই চান্স মনে করেন আপনার আম্মু খাওয়া দিতে আসছে, নাস্তা দিতে আসছে, আমি দেখতেছি যে আপনার নাস্তার পেট দিয়া আপনার আম্মু চলে গেছে, এটা কোনো প্রবলেম না। কিন্তু আমি যদি দেখি যে আপনার ছোট ভাই বোন পিছন দিয়ে এসে আপনার কিছু বলতেছে, আপনিও কল্লা ঘুরায় কথা কইতেছেন, এরকম কথা বলা যাবে না, ঠিক আছে? আর হচ্ছে আর কি আপনারা মোটামুটি সবাই আমার সাথে মেসেঞ্জারে মানে কানেক্টেড না? জি স্যার। আপনাদেরকে যেটা করতে হবে, পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে খাতার ছবি তুলে আমাকে মেসেঞ্জারে পাঠাইতে হবে।
কারণ আপনাদের পিডিএফ করতে অনেক টাইম লাগে, ইমেল করতে অনেক টাইম লাগে, কিন্তু মেসেঞ্জারে তো ছবি পাঠাইতে টাইম লাগে না। এই জন্য খাতার ছবি 5 মিনিটের মধ্যে তুলে মেসেঞ্জারে পাঠাইতে হবে। এরপর আপনি ওই ছবি পিডিএফ করে আমারে 1 ঘন্টার মধ্যে পাঠান, 2 ঘন্টার মধ্যে পাঠান, আমার কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আর আমার একটা প্রবলেম ছিল স্যার হ্যাঁ বলেন। স্যার, আমার তো স্যার মোবাইল দিয়ে স্যার কাজ করতে হয় স্যার। অনেকেই তো জুম মোবাইল দিয়ে পরীক্ষা দেয়। জি কি স্যার। হইছে? স্যার পিডিএফ স্যার লারার সময় তো স্যার দেখতে হবে স্যার কোশ্চেনটা স্যার। এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যারা মানে একটা ডিভাইস দিয়ে পরীক্ষা দিবেন, মনে করেন যে আপনি ল্যাপটপ দিয়ে পরীক্ষা দিচ্ছেন, আপনার ল্যাপটপে পিডিএফ দেখা লাগতেছে, বা আপনি মোবাইল দিয়ে পরীক্ষা দিচ্ছেন, আপনার মানে মোবাইলে পিডিএফ দেখা লাগতেছে। তো বেটার হয় যদি মানে ল্যাপটপ দিয়ে পরীক্ষা দিতে পারেন, কারণ মোবাইল দিয়ে পরীক্ষা দিলে আপনি মোবাইলটা একভাবে রাখলেন, আপনার মোবাইল বা ল্যাপটপের পজিশন কি থাকবে ওটাও কিন্তু যে মানে এক্সামিনার, আমি যে আপনার গার্ডে থাকবো এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই, অন্য কেউ আপনাদের গার্ডে পড়তে পারে। যেই স্যার গার্ডে পড়বে ওই স্যার কিন্তু বলে দিবে যে তোমার ক্যামেরা তুমি এই অ্যাঙ্গেলে রাখো, কারণ হচ্ছে আপনি যে লিখতেছেন, আপনার কানে কোনো হেডফোন আছে কিনা, আপনার হাত, আপনি হাতে কোনো ডিভাইস মানে ইউজ করতেছেন কিনা, এই জিনিসগুলো অবশ্যই আমরা চেষ্টা করবো খেয়াল রাখার জন্য। তো আপনার শুধু মুখ দেখা গেলে কিন্তু হবে না, ঠিক আছে? কারণ আপনি মানে কথা বলতেছেন কিনা ওটা তো আমি আপনার মানে মাইক্রোফোন অন থাকলে শুনতে পারতেছি। তো এই জিনিসগুলো হচ্ছে যে এক্সামিনার গার্ডে পড়বে, উনি ওনার মতো করে আপনাকে বলবে, আপনি অ্যাডজাস্ট করবেন। একবার অ্যাডজাস্ট করার পরে আপনার যদি আবার মোবাইল নিয়ে কোশ্চেন দেখতে হয় তাহলে তো আপনি ঝামেলায় পড়বেন, কারণ এখন এক্সামিনার তো তখন স্যার ল্যাপটপ নাই স্যার, এখন তো স্যার সমস্যা হয়ে যাবে স্যার জিনিসটা। আপনার ল্যাপটপ কই গেছে? আমার ল্যাপটপ তো আজকে স্যার 2 মাস ধরে নষ্ট স্যার। আয় হায়, কি কোন? জি স্যার। বাসায় স্মার্টফোন কয়টা আছে? স্যার বাসায় স্মার্টফোন যার যার সবার নিজ নিজ দায়িত্ব আছে স্যার। হ্যাঁ সবাই নিজ নিজ দায়িত্বে স্যার। আব্বু বা আম্মুর সবারই থেকে ধান দিবেন স্যার আব্বু পরীক্ষার আম্মু দিন, নাই স্যার। স্যার আব্বু আম্মু নাই স্যার, তারা স্যার স্মার্টফোন চালাতে পারে না স্যার। তাহলে বড় ভাই বড় বোন থেকে ধান নিবেন। স্যার বড় বোন ঢাকায়, দুইজন, একজন চিটাং একজন ঢাকার। বড় ভাই স্যার সবসময় মোবাইলে ব্যস্ত থাকে স্যার। বড় ভাইরে বলবেন যে ভাই আমার অ্যাডভোকেট পরীক্ষা মানুষ তো আছে। স্যার, আল্লাহ, অ্যাডভোকেট মানুষ স্যার, সবসময় ব্যস্ত থাকে এখন স্যার। এইটার সলিউশন আসলে কি দিব বুঝতেছি না, কারণ হচ্ছে স্যার এই জন্য প্রবলেমটা বললাম স্যার। যদি প্রবলেম দুইটা স্যার, ডিভাইস, আমারও স্যার ল্যাপটপটা নষ্ট স্যার। এই যে স্যার স্যার দেখেন আমারও তো স্যার। আমারও তো নষ্ট। আরেকজন স্যার। এখন তাহলে কি করব, পরীক্ষা বাদ দিয়ে দিব? আর স্যার মোবাইলে তো দেওয়া যাবে স্যার, এখন কথা হলো কি মোবাইলে এক ডিভাইসের একটু লাড়াচাড়া করলেই তো সমস্যা স্যার। জি স্যার। এখন হ্যাঁ, স্যার, লাড়াচাড়া করলে তো আরেকটা সমস্যা তো পড়বেনি। স্যার, এখন কথা হচ্ছে স্যার আমি আরেক ডিভাইস দিয়ে স্যার আমি নকল করতে পারি স্যার। স্যার আপনি কি দেখতেছেন আমি কোন পিডিএফটা দেখতেছি স্যার? তাও কথা, সেটাও কথা, হ্যাঁ। আচ্ছা, মেইন কথা হচ্ছে আপনি যদি একটা ডিভাইসই ইউজ করেন সেই ক্ষেত্রে হয়তো আপনি কোশ্চেন পড়ার জন্য আপনার মাথাটা সামনে আনতে পারেন, ঠিক আছে? যে এক্সামিনার সে দেখতেছে যে আপনি এরকম মাথা সামনে আনতেছেন বা মাথা পিছিয়ে নিচ্ছেন, আপনি যদি কিছুক্ষণের জন্য কাজটা করেন আমার মনে হয় না এক্সামিনার আপনাকে কিছু বলবে, ঠিক আছে? এটা স্যার। আপনারা কি স্যার, ভিডিও আপনি অন করে থাকেন- এখন পর্যন্ত কোনো পরীক্ষা দিবেন? না স্যার, আচ্ছা স্যার এই ফার্স্ট টাইম দিব স্যার। এই ফার্স্ট টাইম পরীক্ষা দিবেন তাই না? স্যার আমার মনে হয় স্যার আমাদের বায়োসটাই সবচেয়ে হার্ড ভাবে অনলাইন এক্সামটা হবে। জি স্যার। সেটা হার্ড ভাবে হবে অনলাইন এক্সাম বায়োস্টে? কারণ আচ্ছা। স্যার আইআইসি তে স্যার কি হয়েছে আমি জানেন? দেখলাম স্যার আমার ফ্রেন্ড স্যার ওই ড্যাফোডিল থেকে দিয়েছে স্যার, ওদের স্যার 50 নম্বরের জন্য স্যার ওদের নাম্বার 4 ঘন্টা টাইম দিয়ে রেখে দিয়েছে স্যার আইআইসি তে স্যার 24 ঘন্টা সময় দিয়েছে, 24 ঘন্টা। আজকে সকাল 10টায় দিয়েছে আর আমার সকাল 10টায় সাবমিট করছে স্যার। এটা পরীক্ষা দেন, এটা ফাইজলামি করছে দেখবি। স্যার পরীক্ষা স্যার আমরা যেটা নিতে স্যার এটা ঠিক আছে স্যার, কিন্তু স্যার সমস্যাটা হচ্ছে স্যার কিন্তু স্যার টাইমটা আমাদের একটু অনেক hard। আমি বলি, যদি মনে করেন আপনি ক্যামেরা পজিশন চেঞ্জ করছেন, আপনারে যে গার্ডে পড়ছে সে বললো যে মুস্তাফিজ তোমার দেখা যাইতেছে না, আপনি যদি তখন বলেন যে স্যার আমি কোশ্চেন পড়তেছি, আপনার নিশ্চয়ই কিছু বলবে না, ঠিক আছে? স্যার কোশ্চেন পড়তাছি না পড়তাছি সেটা কিভাবে বুঝবে? ওটা বুঝবে, ঠিক আছে? ওটা বুঝবে, ওটা এ সমস্যা ভাই নেই। ট্রান্সপোর্ট তো এমনিও দেখে দিবি, আর প্রফেশনাল আছে স্যার বলবে না, স্যারকে বলবে শেষ। স্যার আপনি থাকেন এটা স্যার বেটার হবে, অন্য কারো স্যার ইনক্লুড করার দরকার নেই স্যার। ওটা আমি জানি না, স্যার এখন আপনি আপনাদের বুঝছেন মানে আতিক স্যার হচ্ছে রুটিন বানাবে, আতিক স্যার হচ্ছে মানে ঠিক করবে কে কোন সাবজেক্টের গাইড দিবে, এবং আতিক স্যার যেমন ফালায় অমনি পরীক্ষা হবে। আর হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়াইজ স্যার টিচার থাকলে তো স্যার পোস্ট টিচাররা থাকে স্যার সব। আচ্ছা, আমি আবার একলাও না, আমার সঙ্গে কিন্তু আরো মানুষ থাকবে, ঠিক আছে? কারণ হচ্ছে আমার আপনাদের পরীক্ষা চলাকালীন সময় আমারও তো নেট কানেকশন মানে ডিসকানেক্ট হইতে পারে না? জি স্যার। তখন আপনাদেরকে কে গার্ড দিবে? তো মিনিমাম মনে করেন 2 জন আমরা গার্ড দিব একসাথে, ঠিক আছে? মানে কোনো পরীক্ষাতেই একজন গার্ড থাকবে না, কমপক্ষে 2 জন গার্ড থাকবে, 3 জনও থাকতে পারে। আচ্ছা,
ভয় পাওয়ার কিছু নাই। আমরা আপনাদেরকে পরীক্ষার টাইমে কোনো হয় না, ডিস্টার্ব করবো না, আপনারা আপনাদের মতো পরীক্ষা দিবেন। যদি আমি দেখি যে স্ক্রিনে আপনাকে দেখা যাচ্ছে আপনি আপনার মতো পরীক্ষা দিচ্ছেন, মানে আপনি কোনো সন্দেহজনক আচরণ করতেছেন না, আমি আপনার একবার ডাকবো না, ঠিক আছে? আপনি বুঝবেনও না যে আমি আপনারা খেয়াল করতেছি, আপনি আপনার মতো পরীক্ষা দিবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পরীক্ষা চলাকালীন সময় আপনার যদি কোনো কোশ্চেন করতে মন চায়, যে আপনার কোনো ডাউট আছে, আপনি জিজ্ঞেস করবেন। মনে করেন আমি আপনার কোর্স টিচার, আমি হচ্ছে মানে গার্ডে পড়ছি, ফার্স্টে হচ্ছে জুমে আপনারা হাত তুলেন না, জি স্যার। ওই জুমে ফার্স্টে Raise হাত hand. তুলবেন, মানে দাম করে কোশ্চেন করবেন না, ঠিক আছে? মনে করেন মুস্তাফিজ জিজ্ঞেস করছে, স্যার 7 নম্বর কোশ্চেনে কি 5টা পয়েন্টই লিখতে হবে, 4টা পয়েন্ট লিখতে হবে? মনে করেন মুস্তাফিজ জিজ্ঞেস করলো, আসিফ আনসারটা জানে, আসিফ যদি বইলা দেয় 6টা পয়েন্টই লিখতে হবে, সঙ্গে সঙ্গে আসিফের নাম্বার মাইনাস হবে, ঠিক আছে? মানে কোশ্চেন যে করবেন সে কোশ্চেন তো আমারে করতেছেন, আনসার আমি দিব, আনসার অন্য কেউ দিবেন না। মানে কথা বলবেন আমার সাথে, কথা নিজেরা বলবেন না, বুঝাইতে পারছি? জি স্যার। আশা করি বুঝতে পারছেন। মানে পরীক্ষার মতো দিবেন, নার্ভাস হওয়ার কিছু নাই। কোশ্চেন ইজি হবে, কোশ্চেন কঠিন হবে না। বারবার বলতেছি কোশ্চেন ইজি হবে, কোশ্চেন কঠিন হবে না। ম্যাথ গুলা ভালো মতো করবেন ট্রান্সপোর্টেশনের জন্য, আশা করি পরীক্ষা ভালো মতোই দিতে পারবেন। আর হচ্ছে আপনাদের ইয়াটা দেখাই দিই, নাম্বারটা স্যার এই স্লাইডটা কি একটু স্ক্রল করা যাবে? এই পিডিএফটা হচ্ছে গুগল ড্রাইভে দেয়াই আছে, ঠিক আছে? এখানে আর কিছু নাই, এই তো শেষ, তো আর তো কিছুই নেই। না উপরে আচ্ছা, টোটাল 50টা কোশ্চেন, সরি 48 না, টোটাল কয়টা কোশ্চেন? 50টা কোশ্চেন। মারহাবা। স্যার এর মধ্যে আমি একটা জিনিস কমাই দিলাম, ওই যে আপনার 7 নম্বর স্লাইডে ওই যে ক্যানন গুলো আছে, 7টা ক্যানন, খালি কোনটা কি ক্যানন পড়বেন, কিন্তু ক্যাননের ভিতরে আবার পয়েন্ট গুলো পড়ার দরকার নাই, মানে রিটেন পরীক্ষার জন্য। বাট ভাইবার জন্য জিনিসগুলো বাংলায় বুঝা রাখবেন, ভাইবা তো এখান থেকে জিজ্ঞেস করতে পারি, তো জিজ্ঞেস করলে বাংলায় বলে দিবেন যে 1 নম্বর ক্যাননের আন্ডারে এই পয়েন্ট গুলো আছে, 2 নম্বর ক্যাননের আন্ডারে এই পয়েন্ট গুলো আছে, বাংলায় বলে দিবেন, শেষ। আচ্ছা, এই যে স্ক্রল করলাম, আশা করি আপনাদের সবকিছুই দেখা হয়েছে, আর কিছু বাকি নেই। বাকি আছে কিছু? স্যার কোশ্চেন আছে বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে তাড়াতাড়ি জিজ্ঞেস করেন। স্যার, ওই যে বোর্ড প্রসিডিং কার এগুলো কোনো স্যার পারি না স্যার। এটার জি স্যার, ফরম্যাট জি গুলা, স্যার। আচ্ছা বোর্ড প্রসিডিং আপনাদের প্রফেশনাল প্র্যাকটিসের ক্লাসের খাতাটা আমি দেখা শুরু করছিলাম, শেষ করি নাই। আমার যতদূর মনে আছে আরিফ হইতেছে, আরিফের মনে হয় ওয়ার্ক অর্ডার পড়ছিল, তাই না আরিফ? জি স্যার। আপনি হইতেছে ওয়ার্ক অর্ডারে আমি যে স্যাম্পলটা দিছি, ওই স্যাম্পল থেকে কিছু জিনিস মুখস্থ ঢুকাই দিছি, যেটার সাথে আসলে আমাদের কোশ্চেনের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? মানে মুখস্থ কোনো কিছু ঢুকায়েন না। স্যার আমি একটা মানে প্যাটার্ন অনুযায়ী স্যার মানে প্যাটার্ন বুঝতে পারি। একটা তো দিছি, ঠিক আছে? এখন আমি মনে করেন আপনার কাছে চাইছি হচ্ছে 30টা বেঞ্চ কিনতে বলছি, 30টা বেঞ্চের জন্য আপনার কাছে আমি ওয়ার্ক অর্ডার লিখতে বলছি। আপনি আপনাদেরকে যে স্যাম্পলটা দিছি, স্যাম্পলটা হচ্ছে মনে করেন ল্যাবরেটরি কোনো একটা ইকুইপমেন্টের জন্য ওয়ার্ক অর্ডারের স্যাম্পল ছিল বোধহয়। এখন মানে বেঞ্চের জন্য যে জিনিসটা অ্যাপ্লিকেবল, ওইটা তো, বা আমার ইকুইপমেন্টের জন্য যেটা অ্যাপ্লিকেবল, ওটা তো বেঞ্চের জন্য অ্যাপ্লিকেবল না, নাও হইতে পারে। তো এই জিনিসটা একটু বুঝে আনসার করেন, ঠিক আছে? যতটুকু মনে করে আপনি এই ধরনের স্যার এগুলো ছোটখাটো, অনেক কঠিন স্যার, স্যাম্পলের সাথে বাকি কিছু মিলে না। কোনটার জন্য কোনটা তাও বলে দিই। স্যার এখান থেকে জি কোশ্চেন স্যার, তো অনেক ভালো। কন্ডিশন গুলা বা কি কি লাগে এগুলা বানাইতে তো স্যার অনেক কষ্ট হয়ে যায়। আপনারা জাস্ট মানে যে স্যাম্পল গুলা একটু মনে রাখেন, পরীক্ষাতে আসলে স্যাম্পল স্যাম্পল তো সব স্যার ভার্সিটির, স্যার এগুলো যেটা প্র্যাকটিক্যাল কিছুই মিলে না স্যার, মানে ওই আমি তো কন্ডিশন আপনাদেরকে গুলো কোথাও কাজে লাগানো যায় না। কি কোন কাজে লাগানো যায় না, আমি আপনাদেরকে কাজে লাগছে এরকম স্যাম্পল তো দিচ্ছি, মানে এইগুলা দিয়াই তো বায়োস জিনিসপত্র কেনাকাটা করছে। স্যার আপনি পরীক্ষার খাতাগুলা দেখেন কি বাজে। আমি এখনো প্রফেশনাল প্র্যাকটিস খাতা মানে চেক করি নাই, আমি একটা দুইটা খাতা জাস্ট এমনি ওপেন করছিলাম, আরিফেরটা ওপেন করছিলাম, তো মনে হয়েছিল যে একটু মানে ওয়ার্ক অর্ডারের মধ্যে যে জিনিসগুলো দরকার নাই এরকম কিছু জিনিস ও লিখছে, এর জন্য ওরে বললাম। স্যার আমারটা দেখলো তো স্যার, মানে 5 তলা বিল্ডিং এরটা আসছিল, ওইটা তো কিরকম লিখবো, ওয়ার্কারের জন্য টাকা কয়দিন এসব স্যার উল্টা লেগেছে, মেশিনের 5 তলা সাথে তো বিল্ডিং এর কি মিলে না। ওয়ার্কারের কোনো কাহিনী ছিল? 5 তলা বিল্ডিং এর কি আসছিল? কনসালটেন্সি ফার্মের ডিজাইনের কাহিনী দিছিলাম না? স্ট্রাকচারাল ডিজাইন জি ছিল। স্যার, ওটাতে কি লিখবো স্যার, এটা তো কোনো আচ্ছা, এখন হ্যাঁ, যদি না, মনে ওয়ার্কারের করেন, কথা কিছুই বলতে মিলে না। মনে করেন আপনার কোশ্চেন ছিল যে কনসালটেন্সি ফার্মের স্ট্রাকচারাল ডিজাইন আর আর্কিটেকচারাল ডিজাইন করতে হবে, তাহলে ওয়ার্ক অর্ডার যদি আপনি দেন, আপনি লিখবেন যে ওয়ার্ক অর্ডারের টাকা আপনি দিবেন কয় ফেজে, 2 বা 3 ফেজে দিবেন। আর্কিটেকচারাল ড্রয়িং জমা দেওয়ার পরে 30% টাকা দিবেন, স্ট্রাকচারাল ড্রয়িং জমা দেওয়ার পরে বাকি টাকা দিবেন, এরকম এভাবে চিন্তা করবেন জিনিসগুলা। নরমালি এইটা স্যার হ্যাঁ আমি তো পার স্কয়ার ফিটে কত টাকা নিব এই সেহেনতেন এগুলো লিখে দিছি। স্যার এটা বাদ দিয়ে দিলে হয় না স্যার? একটা জিনিস কেমন হয়, মানে পাস করার পর যখন প্র্যাকটিক্যালি কোনো জায়গায় কাজ করবেন ইঞ্জিনিয়ার হিসেবে, এগুলাই তো করতে হবে,
এই যে এথিক্স মিথিক্স করতে হবে, পড়তেছেন, ঠিক আছে স্যার। টক স্যার তখন করলে করলাম স্যার, আপাতত বাদ দিয়ে দেন। পরীক্ষার জি জন্য স্যার। স্যার বাদ দিয়ে দেন। স্যার এই দরকার লাগলে কোচিংটা স্যার করতে এটা অনেক আলাদা কোর্স সময় করবো লাগে আপনার স্যার। কাছে স্যার। আমি ভালো পারি না এগুলা, আমিও পারি না। তো তাহলে বাদ স্যার, তাহলে বাদ। অনেক এক্সপেন্স স্যার এগুলো। যে স্যাম্পল গুলো আছে স্যাম্পল গুলো হচ্ছে বললাম তো, স্যাম্পল গুলো ভালো মতো দেখেন তাইলে। স্যার বাদ দিতে হবে। স্যাম্পল স্যার ভালো মতো দেখে স্যার লাভ হয় নাই। লিখতে দিন স্যার, এই যে প্র্যাকটিক্যাল এগুলা দিয়েন না। স্যার এগুলো স্যার বাদ দিয়ে দেন জি স্যার, স্যার। আমি উর্মির সাথে আমি একমত। শর্ট করে দিই, আমি একটু আপনাদেরকে একটা মানে সুবর্ণ সুযোগ দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের ক্লাস টেস্টে 11 জনকে 11টা কোশ্চেন দেওয়া হয়েছিল। জি ঠিক আছে। স্যার, এটা তো জানি স্যার। এই স্যার 11টা বাদ কোশ্চেন দিয়ে দেন না। এই 11টা কোশ্চেনই পড়বেন। আমি এখান থেকেই আমি দিলে এখান থেকেই দিব। স্যার বাদ দিয়ে দেন না স্যার। স্যার এটা তো ঝামেলা আরো বাড়ায় দিচ্ছেন। স্যার বাদ দিয়ে দেন স্যার, সবচেয়ে ভালো হবে আচ্ছা, স্যার। আশা করি আপনাদের আর কোনো স্যার, ডাউট নাই। আমি হচ্ছে আপনাদের নাম্বারগুলো বলে দিই, দাঁড়ান। স্যার একদিন চলে যাবে স্যার, সবার থেকে কারেক্ট করতে স্যার এগুলো। ওই যে আরিফরে বলবেন, আরিফ তো সবারটা মার্চ করে সবাইরে পাঠাই দিবে। অথবা যদি স্যার আরিফ অসুস্থ স্যার, আরিফের দাঁতের আচ্ছা, ব্যথা। স্যার, আমি আপনাদেরকে ইমেল স্যার, করব। আমি স্যার email স্যার, এগুলো দেখুন। আরো ঠিক মতো হবে না, মার্চ করে কি হবে স্যার? স্যার এখন হবে না অনেক স্যার, প্লিজ বাদ দিয়ে দেন। বাবারে মার্চ করার স্যার, দরকার নেই, আমি ইমেল করে দিব, আমি ইমেল করে দিব। স্যার স্যার, না দেখুন স্যার স্যার। বাদ দিয়ে দেন স্যার, আপনারও কষ্ট করতে হবে না স্যার, বাদ দিয়ে দেন। স্যার এই সময় স্যার কষ্ট করার আচ্ছা, দরকার নেই। মার্ক স্যার, আরিফ। দেখতেছেন? আর এখন টাকা খুঁজে স্যার। সমস্যা নেই। ও মাই গড। অনেক মার্কস। আচ্ছা, এখানে দেখেন, এখানে শহীদ আছে, শহীদ ওই নাই। ওরে বইলেন ও অ্যাসাইনমেন্ট একটা জমা দিছে, একটা জমা দেয়নি। একটা জমা দিছে, তাও লেটে জমা দিছে, যার জন্য ওর নাম্বারটা 2 দিয়ে ভাগ করার পরে এটা হচ্ছে দুইটা অ্যাসাইনমেন্টের এভারেজ, যার জন্য ওর নাম্বারটা কমে গেছে। আর লুবনা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট আপনি জমা দিয়েছেন জুলাইয়ের 5 তারিখ, ঠিক আছে, আরেকটা জমা দিয়েছেন একটু দেরি করে। প্রথম অ্যাসাইনমেন্ট আপনি একটু বেশি দেরি করে জমা দিয়েছেন, যার জন্য আপনার নাম্বার একটু এভারেজে কমে গেছে। আর সাজ্জাদ একটা অ্যাসাইনমেন্টও জমা দেয় নাই, সো ওরে আমার কিছু বলার নাই। আর বাকি যারা টাইম মতো জমা দিয়েছেন সবাইকেই 10 10 10 10 করে দেওয়া হয়েছে। অ্যাটেন্ডেন্সে যাদের 2টা ক্লাস মিস 9.5 পাইছেন, যাদের একটা ক্লাস মিস আর কোনো ক্লাস মিস নাই তারা 10 পাইছেন, যাদের 4টা ক্লাস মিস তারা 8.5 পাইছেন, যাদের 3টা ক্লাস মিস তারা 9 পাইছেন। তো আর ক্লাস টেস্টের মার্কগুলো দেখেন, মুস্তাফিজুর রহমান 6 পাইছেন, কারণ আপনি স্টেপ ডায়াগ্রাম নায়িকা কি 3টা কলাম বানাইছেন। তারপর এনার্জি ব্যারিয়ার মডেলটা মোটামুটি ঠিক মতোই লিখছেন। তারপর কণিকা হচ্ছে মোটামুটি ঠিক আছে, আপনি 8.5 পাইছেন। আরিফ আপনি কি করছেন, আপনি হচ্ছে এনার্জি ব্যারিয়ার মডেলের মধ্যে ব্যারিয়ার বলছেন হচ্ছে গিয়া ওই যে হর্ন বাজানো, ঠিক আছে, আপনার ব্যারিয়ারটা একটু ভুল ধরছেন, এজন্য 7 দিছি। আসিফ আপনি হচ্ছে স্টেপ ডায়াগ্রাম ঠিকমতো আঁকছেন, কিন্তু এনার্জি ব্যারিয়ার মডেলের মধ্যে গিয়ে খালি থিওরি লেখা দিচ্ছেন, সাত দিলে চলতো স্যার। খালি লিখছেন যে কোনটা এনার্জি সোর্স, কোনটা হচ্ছে ব্যারিয়ার, থিওরি লিখছেন। আমি কি আপনাদের থিওরি জানতে চাইছি এনার্জি ব্যারিয়ার মডেল কি জিনিস, যার জন্য আপনাকে 6 দেওয়া হয়েছে। নদী আপনি আনসারটা ঠিক মতো করেন নাই, আপনি হচ্ছে রাস্তার ছবি এঁকে এখানে বাস আঁকছেন, বাস পুকুরে পড়ে যাচ্ছে এরকম ছবি আঁকছেন, আসলে এরকম ছবি আমি চাই নাই। স্টেপ ডায়াগ্রাম কি জিনিস একটু মানে ওই পিডিএফটা দেখলে বুঝতে পারবেন, এজন্য আপনাকে একের বেশি দিতে পারি নাই, দুঃখিত। শহীদ হচ্ছে শুধুমাত্র স্টেপ ডায়াগ্রাম আঁকছে, এনার্জি ব্যারিয়ার মডেল কি জিনিস আনসার করে নাই, এই জন্য ওকে 6 দিছি। রাফি মোটামুটি দুইটা মিলাই ঠিকঠাক আনসার করছে, 8.5 পাইছে। সাজ্জাদ হচ্ছে স্টেপ ডায়াগ্রামের থিওরি লেখা দিছে, এনার্জি ব্যারিয়ার মডেলের থিওরি লেখা দিছে, খালি থিওরি লিখছে, মানে কোশ্চেনের সাথে কোনো আনসারের আগামাথান ঠিক নাই, 2 দিছি। আর জরা আপনি হচ্ছে স্টেপ ডায়াগ্রাম আঁকছেন, চাইছি এনার্জি ব্যারিয়ার মডেল, আপনি লিখছেন হেডন্স ম্যাট্রিক্স নাকি জানি অনুযায়ী কি করলে কি হবে, আপনি ওটা লিখে দিছেন। স্যার হ্যাডন তো এটার মধ্যেই পড়ে, এই জন্য লিখছি। কিন্তু আমি তো হেডন ম্যাট্রিক্স আপনারে করতে বলি নাই, আপনি হচ্ছে ওই হেডন্স ম্যাট্রিক্স এর প্রি অ্যাক্সিডেন্ট পিরিয়ড, পোস্ট অ্যাক্সিডেন্ট পিরিয়ডে কি কি স্টেপ থাকলে কি কি মিটিগেশন সম্ভব হবে আপনি এগুলো লিখছেন। আমি তো ডিরেক্ট বলে দিছি যে এনার্জি ব্যারিয়ার মডেল ইউজ করে কিভাবে সলভ করতে হবে। সো আপনি 6 পাইছেন। উর্মির আনসার মোটামুটি ঠিক আছে, আপনি ব্যারিয়ারের মধ্যে ওই যে কন্ডাক্টর, সুপারভাইজার, তারপর ডিভাইডার অনেক কিছু লেখার চেষ্টা করছেন, এজন্য আপনার আধা নাম্বার বেশি দিয়েছেন ওদের থেকে। লুবনাও মোটামুটি ঠিক মতোই লিখছেন, যা লিখছেন 8 পাইছেন। এই ঠিক আছে, আশা করি কে কি ভুল করছেন বুঝতে পারছেন, মোটামুটি চেষ্টা করছেন সবাই ভালো লিখতে, সমস্যা নাই। এই আপনাদের এগুলো হচ্ছে মার্কস, যারা যারা ক্লাস করতেছেন ওদেরকে মার্কগুলো বলে দিন। আর কারো কোনো প্রবলেম আছে? স্যার প্রবলেম একটাই স্যার, ওটা বাদ দিয়ে দেন স্যার। কোনটা বাদ দিয়ে দিব? জি স্যার। স্যার তাহলে ওয়ার্ক মানে একটা হেল্প করেন স্যার, যে কোনো একটা বাদ দিয়ে দেন, হয় ওয়ার্ক অর্ডার নাইলে হচ্ছে ওই যে কি জানি এনার্জি ছিল এটার নাম, বোর্ড প্রসিডিং। স্যার যে কোনো একটা দেন স্যার। আচ্ছা, বোর্ড প্রসিডিং তো 2 রকমের ছিল, একটা ছিল হচ্ছে রিকোয়ারমেন্টের বোর্ড প্রসিডিং, একটা ছিল হচ্ছে
ওয়ার্ক Work অর্ডার order. ওয়ার্ক অর্ডার ওয়ার্ক অর্ডার ইস্যু করার বোর্ড প্রসিডিং, তাহলে ওয়ার্ক অর্ডার ইস্যু করার বোর্ড প্রসিডিংটা বাদ দিলাম জান, ঠিক আছে? মানে একটা বোর্ড প্রসিডিং এ দেখেন যে রিকোয়ারমেন্ট আপনি হচ্ছে আপনার অর্গানাইজেশনের জন্য 5টা মনে করেন বেঞ্চ কিনবেন বা 10টা বেঞ্চ কিনবেন বা কিছু মেশিনারিজ কিনবেন, এটা কেন কিনা দরকার এটা যে আপনার হায়ার অথরিটিকে বুঝাইতে হবে, এটা বুঝাই আপনি হচ্ছে একটা বোর্ড প্রসিডিং লিখবেন। আর আমি তো বলে দিলাম যে বোর্ড প্রসিডিং বলেন আর ওয়ার্ক অর্ডার বলেন, আপনাদের পরীক্ষাতে 11 জনকে যে 11টা কোশ্চেন দিচ্ছি এর বাইরে থেকে আমি কিছু দিব না, আমি এখান থেকেই কোন একটা কোশ্চেন তুলে দিব যদি দেই, বুঝতে পারছেন? জি তার মানে জাস্ট এই 11টা কোশ্চেন দেখে একটু চিন্তা করবেন যে কি লিখবেন না লিখবেন, আগে থেকে একটু চিন্তা করে রাখবেন, তাহলে পরীক্ষাটা আনসার করতে পারবেন। এর চাইতে তার কমানো মনে হয় না সম্ভব। আর 11টা কোশ্চেনই আমি হচ্ছে আপনাদেরকে ইমেল করে দিব, আমার কাছে তো 11টা কোশ্চেনের পিডিএফই আছে, আমি হচ্ছে আপনাদেরকে আজকে বা কালকের মধ্যে আমার একটু মনে আরিফ আমার একটু নক দিয়েন, আমি কোশ্চেনের পিডিএফ গুলো সবাইকে ইমেল করে দিব। স্যার সবচেয়ে বেস্ট অ্যানসার গুলো পিডিএফ করে দিলাম। বাপ রে, আগে থাক অ্যান্সার গুলো কি স্যার লিখছে নাকি? আচ্ছা আপনারা লিখবেন, আমি ওখান থেকে স্যাম্পল যার যার অ্যান্সার সবার কাছে আছে, কিন্তু কথা হলো হইছে কিনা এটা। আচ্ছা প্রফেশনাল প্র্যাকটিসের মার্ক কালকে বা পরশুর মধ্যে যখন দিয়ে দিব তখনই তো বুঝতে পারবেন কি হয়েছে নাকি হয়নি। আর তারপরে যদি দেখেন যে আপনি ভালো পরীক্ষা দিচ্ছেন কিন্তু নাম্বার কম পাইছেন, তাহলে 10-15 মিনিটের জন্য আরেকটা মিটিং করব এই পরশুদিন বা তারপরের দিন, ওইখানে এই আনসারে কে কি ভুল করছেন এগুলো বলে দিব, তাইলে মনে হয় আর কোনো সমস্যা থাকবে না। তো এই হচ্ছে আমাদের মোটামুটি 2টা কোর্সের সিলেবাস বা 2টা কোর্সে কি কি পড়তে হবে বলছি। আশা করি আর কারো কোনো ডাউট নাই, বাসায় পড়ালেখা করেন ভালো মতো, তাইলেই হবে। আর আজকে যারা ক্লাসটা করে নাই তাদেরকে হচ্ছে বললেন যে এই ভিডিওটা আমি আপলোড করে দিব, তো কি কি পড়তে হবে চাইলে ভিডিওটা দেখেও বুঝতে পারবে। আর ট্রান্সপোর্টেশনে কে কত পাইছে এটার ছবি হচ্ছে আমি গ্রুপে এখন দিতে যাচ্ছি না, কারণ এটা এখনো আতিক স্যারকে আমি জমা দিই নেই, জাস্ট এটা করে রাখছি। তো যদি কেউ নাম্বার জানতে চায় আমার নক দিতে বলেন, আমি নাম্বার বলে দিব। স্যার গ্রুপে দিন না স্যার। হ্যাঁ আমি গ্রুপে দিব না, যদি কেউ স্যার নাম্বার গ্রুপে জানতে চায় আমাকে জিজ্ঞেস করতে বলে। আর বাকি আপনারা যারা ক্লাস করছেন তারা তো সবাই দেখছেন কে কত পাইছেন, দেখছেন না? স্যার জি স্যার, এই রেকর্ডিংটাও থাকবে স্যার, ওরা দেখতেই পাবে। হ্যাঁ ওরা দেখতে পারবে, কারণ রেকর্ডিং এর লাস্টে তো এই ছবিটা আমি দেখাইছি। ঠিক আছে, তাইলে সবাই ভালো মতো পড়ালেখা করেন, আশা করি আর কারো কোনো ডাউট নাই আছে। না স্যার। আসসালামু আলাইকুম স্যার। আর আপনারা যারা থিসিস করতেছেন ট্রান্সপোর্টেশনে, এই যে মুস্তাফিজ, রাফি আর উর্মি, আপনারা হচ্ছে আপাতত মেইন পরীক্ষা শেষ করেন, মেইন পরীক্ষার পরে হচ্ছে আপনাদের থিসিস নিয়ে আমরা চিন্তা করব, ঠিক আছে? স্যার আমাদের মিনিমাম কতটুকু টাইম থাকবে থিসিসের জন্য? বহুত সময় পাবেন। মনে করেন যে আপনাদের এখন তো আপনারা যারা 4-2 তে আছেন আপনাদের কোনো গ্রুপেরই থিসিস নিয়ে আপনারা তো এখনো ডিফেন্সও দেননি, আপনারা ডিফেন্স প্রপোজাল না ডিফেন্স স্যার, দিচ্ছেন, আমাদের কোনো স্যার। গ্রুপেরই কিছু হয় নাই আপনাদের স্যার, কোনো এখন গ্রুপেরই কিছু বলেন হয় স্যার নাই। কতটুকু তো টাইম। মানে মেইন যেমন আপনাদের সিনিয়র ব্যাচ যারা ছিল ওরাও কিন্তু মেইন পরীক্ষা দেওয়ার অনেকদিন পরে থিসিস ডিফেন্স দিছে, আপনারা মোটামুটি 2-3 মাস সময় পাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, আপনারা মেইন পরীক্ষা তো আপনাদের শেষ হবে অক্টোবরের 8 তারিখ বোধহয় শেষ হবে পরীক্ষা নাকি? জি স্যার। 20 তারিখ শুরু হবে, 8 তারিখ শেষ হবে। 8 তারিখ শেষ হইলে 1 সপ্তাহ 2 সপ্তাহ গ্যাপ দিয়ে দেন আমরা মনে করেন নভেম্বর ডিসেম্বর ধরে রাখেন যে থিসিস কাজ করে জানুয়ারির দিকে বা হয়তো ফেব্রুয়ারির দিকে আপনাদের ডিফেন্স হইতে পারে, ধরে রাখেন যে ডিসেম্বর জানুয়ারির দিকে আপনাদের ডিফেন্স হইতে পারে। জি আর হয়তো মেইন পরীক্ষা শেষ হওয়ার পরে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ টাইম দিয়ে আপনাদের প্রপোজাল ডিফেন্সটা হয়ে যাবে, বুঝতে পারছি? আমাদের তো ল্যাবে কাজ, আমরা কি করব? যাদের ল্যাবে কাজ তাদের জানি না কি হবে আসলে, তাদের তো অক্টোবর 18 তারিখ করবো তো স্যার বাসে। হ্যাঁ। তো অক্টোবরের 8 তারিখ যদি পরীক্ষা শেষ হয়, ধরে রাখেন যে অক্টোবরের 18 তারিখ যদি ক্লাস শুরু হয় ওই উইকেই আপনাদের প্রপোজাল ডিফেন্সটা নিয়ে নেবে হয়তো। প্রপোজাল ডিফেন্স হয়ে যাওয়ার পরে আপনারা কাজ শুরু করবেন, কাজ করতে ধরে রাখেন আরো 2 মাস বা 2.5 মাসের মতো সময় লাগবে পুরো জিনিসটা গোছাইতে। প্রপোজাল ডিফেন্সে কি দিব স্যার 7 দিনে? 7 দিনে প্রপোজাল লিখতে পারবেন, সমস্যা নেই, চিন্তা করেন না। স্যার আমাদের যে মানে ল্যাব দুইটা ছিল 4-2 তে, ওগুলো তো স্যার হয়নি। কি ছিল? স্যার ল্যাব দুইটা স্যার। ওরে ল্যাব পরে হবে। ওই যখন থিসিসের কাজ করবেন তখন ল্যাবগুলা মনে হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি অক্টোবরের 18 তারিখ থেকে খুলতে পারে, কারণ অলরেডি এই প্রাথমিক শিক্ষা বোর্ড থেকে একটা সার্কুলার দিছে যে স্বাস্থ্যবিধি মাইনা স্কুল কলেজগুলোকে জি রেডি স্যার, হতে বলছে, স্যার ওরা প্রস্তুতি নিতে বলছে। তো যদি স্কুল কলেজ খুলে তাহলে হয়তো ইউনিভার্সিটিও খুলে যাবে। আল্লাহ আল্লাহ করেন যেন সবকিছু ঠিকঠাক থাকে, যেন মানুষজন আক্রান্ত না হয়, তাইলে হয়তো অক্টোবরের 18 তারিখ থেকে ভার্সিটি খুললে আপনারা হয়তো সামনাসামনি প্রপোজাল ডিফেন্স দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের যখন থিসিসের কাজ করবেন তখন হচ্ছে ল্যাবগুলা হয়তো নিয়ে নেবে আর কি। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে আজকে এখানেই শেষ করতেছি, ভালো থাকেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।